আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমাদের ইসিজি ওয়ার্কশপের আজকে শেষ দিন। আপনারা জানেন যে নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে যে রেসিডেন্সি ফিয়েস্তা প্রোগ্রামটা আয়োজন করা হয়েছিল তার একটা সেগমেন্ট ছিল এই ইসিজি সেগমেন্ট। সেই ইসিজি সেগমেন্টের আজকে কিন্তু আমাদের শেষ দিন, তাই না? তো যাই হোক, তো এই শেষ দিন শুরু করার আগে আমি পুরোনো কথা আরেকবার বলে নিই যে আপনারা সবাই জানেন যে আমাদের এই ওয়ার্কশপটা কিন্তু নিউরন মেডিকেল একাডেমির দুটো ব্যাচের পক্ষ থেকে স্পন্সর করা হয়েছে। একটা হলো যে আপনার একটা হলো আপনার এফসিপিএস পার্ট 1 রেসিডেন্সি এন্ড ডিপ্লোমা কম্বাইন্ড ব্যাচ, আর একটা হলো রেসিডেন্সি ইন্টেনসিভ কেয়ার ব্যাচ। তো রেসিডেন্সি ইন্টেনসিভ কেয়ার ব্যাচে মূলত রেসিডেন্সি পরীক্ষাটাকে টার্গেট করে এই ব্যাচটা সাজানো হয়েছে, যেটা আপনাদের এই বছরের শেষে যে রেসিডেন্সি পরীক্ষাটা হবে মার্চ 2023 সেশনের জন্য, মূলত সেই রেসিডেন্সি এক্সামকে টার্গেট করে আমরা ক্লাসগুলো নেব এবং পরীক্ষাগুলো নিব। আর আরেকটা যে ব্যাচটা আছে কম্বাইন্ড ব্যাচ, সেটা হলো এফসিপিএস পার্ট 1 জুলাই সেশন, রেসিডেন্সি মার্চ 2023 সেশন এবং ডিপ্লোমা জুলাই 2023 সেশন। এই তিনটা সেশনকে একসাথে টার্গেট করে তিনটা পরীক্ষাকে একসাথে টার্গেট করে সাজানো হয়েছে। তো মূলত এই তিনটা পরীক্ষাকে একসাথে কভার করা হবে কিন্তু একটা ব্যাচের মাধ্যমে। তো এই দুটো ব্যাচের পক্ষ থেকে মূলত আমাদের এই ইসিজি ওয়ার্কশপটা হচ্ছে। তো ইসিজি ওয়ার্কশপ শুরু করার আগে, আজকের শেষ দিনের আলোচনা শুরু করার আগে আমি আমার পরিচয়টা একবার দিয়ে নিচ্ছি। আপনাদের সাথে আছে আমি ডক্টর তনয় মুস্তাফিজ। তো চলুন আমরা তাহলে আজকের আলোচনায় চলে যাই। আমরা প্রথম দিনে শিখেছিলাম যে ইসিজির বেসিক গুলো, তাই না? যে কিভাবে ইসিজি তৈরি হচ্ছে এবং কোন ওয়েভটা কি বোঝাচ্ছে। আমরা দ্বিতীয় দিনে শিখেছিলাম মূলত ডিজিজ গুলো, যে ভেন্ট্রিকুলার হাইপারট্রফি, এমআই, এবং সেই সাথে পাশাপাশি ছিল আমাদের অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল ফ্লাটার। আজকে আমরা মূলত আলোচনা করব বিভিন্ন ধরনের অ্যারিথমিয়া নিয়ে, মূলত ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। অর্থাৎ গতদিন আমাদের ছিল অ্যাট্রিয়াল ফ্লাটার, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, অ্যাট্রিয়াল অ্যারিথমিয়া এগুলো, তাই না? বা সুপ্রাভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। আর আজকে আমরা মূলত আলোচনা করব ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া এন্ড ভেন্ট্রিকুলার অ্যারিথমিয়া। তো চলুন আমরা এটা সিরিয়ালি শিখি। আমরা সাধারণত অনেক সময় যেটা করি যে আমরা একবারে পড়তে যাই, একবারে পড়তে গিয়ে এই অসুখগুলো বা এই ডিজিজ গুলো যে একটার সাথে আরেকটা রিলেটেড, এই ইসিজি গুলো যে একটার সাথে আরেকটা রিলেটেড, সেটা আমাদের বুঝতে অনেক সময় সমস্যা হয়। তো চলুন আমরা সিরিয়ালি একটার পর একটা আগানো শুরু করি। প্রথমে আমাদেরকে জানতে হবে ভেন্ট্রিকুলার যে কোনো অ্যারিথমিয়া সম্পর্কে আলোচনা শুরু করার আগে যে ভেন্ট্রিকুলার একটোপিক কাকে বলে, বা অথবা ভেন্ট্রিকুলার একটোপিক বিট কাকে বলে, কিংবা প্রিম্যাচিউর কন্ট্রাকশন অফ ভেন্ট্রিকল, কিংবা প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন কাকে বলে, তাই না? তো আমরা জানি যে যে কোনো ধরনের কার্ডিয়াক ইম্পালস কোথায় অরিজিনেট হয়? আমার এস এ নডে ইম্পালস হয়। সেখান থেকে সেটা কি হয়? সেটা এই এভি নডে আসে। এভি নড থেকে কি হয়? আলটিমেটলি পুরো ভেন্ট্রিকলে ছড়িয়ে পড়ে, তাই না? অর্থাৎ এই ইম্পালস কিংবা ডিপোলারাইজিং ওয়েভ কিন্তু একটা রিদম মেনে, একটা নিয়ম মেনে আমার অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে আসে। এর ফলে কি হয়? এই যে অ্যাট্রিয়ামের ভিতরে যে ব্লাডটা ছিল, সেই ব্লাডটা অ্যাট্রিয়াম থেকে প্রথমে ভেন্ট্রিকলে চলে আসতে পারে। যখন অ্যাট্রিয়া থেকে ভেন্ট্রিকলে ব্লাড চলে আসলো এবং তারপরে যখন ভেন্ট্রিকল কন্ট্রাকশন করলো, তাহলে কি হবে? আমার এই ভেন্ট্রিকল থেকে সবগুলো ব্লাড আমার বডিতে ঠিকঠাক মতো যেতে পারবে। অর্থাৎ অ্যাওর্টা থেকে ব্লাড বের হয়ে আমার পুরো বডিতে যাবে এবং পালমোনারি ট্রাঙ্ক থেকে ব্লাড বের হয়ে আমার কই যাবে? লাংসে যাবে। তো এইভাবে একটা নিয়ম, সুনির্দিষ্ট নিয়ম মেনে যদি আপনার ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন না হয়, তখনই আমরা তাকে সাধারণত বলি প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। তো কখন এই প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হয়? প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন তখনই হবে যদি আপনার ভেন্ট্রিকুলার ইম্পালস এই এস এ নড থেকে এভি নড হয়ে ভেন্ট্রিকলে আসার বদলে এই নিজে নিজে ভেন্ট্রিকলের বিভিন্ন জায়গায়, ভেন্ট্রিকলের উপরেই বিভিন্ন জায়গায় এই ইম্পালসটা নিজে নিজে অরিজিনেট করে। তো এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো ভেন্ট্রিকলের যে ডিপোলারাইজেশন হচ্ছিল, আমরা কি জানি ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশনকে কি নির্দেশ করে? কিউ আর এস। এই কিউ আর এস কমপ্লেক্সটা কি নির্দেশ করে? ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন। এই ডিপোলারাইজেশনটা কি হবে? ভেন্ট্রিকলের নিজে থেকেই আগে আগে হবে। তো যেহেতু এইটা ভেন্ট্রিকলের নিজে থেকে আগে আগে হচ্ছে, তাহলে পরে আপনার কি ঘটনা ঘটবে? তাহলে যেটা ঘটনা ঘটবে, এই অ্যাট্রিয়াম থেকে যে ব্লাডটা আমার ভেন্ট্রিকুলে আসার কথা ছিল, সেই ব্লাডটা ভেন্ট্রিকুলে আসার আগেই ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হয়ে কি হবে? ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করবে। তাহলে কি হবে? আপনি একটা ড্রপ বিট পাবেন। ড্রপ বিট কেন পাবেন?
কারণ ভেন্ট্রিকলে তো কোনো ব্লাডই নেই। যেহেতু ভেন্ট্রিকলে কোনো ব্লাড আসার আগেই এই ভেন্ট্রিকল কন্ট্রাক্ট করেছে, সেহেতু আপনার পেরিফেরাল যে পালস গুলো, সেই পালস কোনো প্রোডাকশন হবে না। এবং আরেকটা কি ঘটনা ঘটবে, আরেকটা যে ঘটনা ঘটবে, এই দুঃখিত, এই যে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হলো, এই কন্ট্রাকশন কিন্তু এই যে এসএ নডেল ইম্পালসের জন্য হবে না, এসএ নডেল ইম্পালসের জন্য হবে না। তাহলে কি হবে, এই কন্ট্রাকশনের আগে কোনো পিওএফ থাকবে না। কারণ পিওএফ যদি থাকতো তাহলে আমরা বুঝতাম যে কিউআরএস কমপ্লেক্সটা তৈরি হয়েছে পিওএফ তৈরি হওয়ার সময় যে ইম্পালস তৈরি হয়েছিল, সেই ইম্পালসটা ভেন্ট্রিকলে চলে আসার জন্য। তাহলে প্রথম কথা কি, কোনো ধরনের পিওএফ থাকবে না। তারপরে কি হবে, কিউআরএস কমপ্লেক্স ওয়াইড হবে। তো এই কিউআরএস কমপ্লেক্স ওয়াইড হবে, এই ওয়াইডটা একটু ভিন্ন রকম ওয়াইড। এই যে দেখেন আপনারা এই নিচে ইসিজিতে, এটা হলো একটা প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলারের ইসিজির একটা চিহ্ন। এটা খুব টিপিক্যাল একটা মানে ওয়েভ, এটা খুব টিপিক্যাল একটা ওয়েভ। এটা একদম প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বা ভেন্ট্রিকুলার একটোপিকের জন্য একদম ফিক্সড। এই ছবিটা আপনাকে চেনা থাকতে হবে, যে এই ছবি দেখলে আপনি বুঝবেন যে এটা আসলে কি, এটা আসলে ভেন্ট্রিকুলার একটোপিক। তো যেহেতু এটার ইম্পালসটা এসএ নট থেকে আসেনি, সেহেতু কি হবে, এখানে কোনো পিওএফ থাকবে না, কোনো পিওএফ নাই। এবং আরেকটা কি হবে, টি ওয়েভটা হবে ডিসকর্ডেন্ট। ডিসকর্ডেন্ট কথার অর্থ কি, ডিসকর্ডেন্ট কথার অর্থ হলো আর ওয়েভের দিক যেদিকে, টি ওয়েভের ডিপ্রেশন থাকবে তার নিচের দিকে। আমরা নরমালি কি জানি ইসিজিতে, এই যে পি কিউ আর এস তারপরে কি টি, অর্থাৎ আর ওয়েভের দিক এবং টি ওয়েভের দিক সাধারণত একই দিকে থাকে, এটাকে আমরা বলি কনকর্ডেন্ট। কিন্তু যখন আপনার ভেন্ট্রিকুলার একটোপিক তৈরি হবে, তখন আপনার এই টি ওয়েভটা কি হবে, ডিসকর্ডেন্ট, অর্থাৎ আর ওয়েভের দিক একদিকে, টি ওয়েভের দিক আরেক দিকে। তাহলে এটাই হলো ভেন্ট্রিকুলার একটোপিকের ইসিজির একদম টিপিক্যাল একটা প্যাটার্ন। এবং আরেকটা কি ঘটনা ঘটবে, এই যে আপনার এই ভেন্ট্রিকুলার একটোপিকের একটা বিট তৈরি হলো, এই বিটের শুরুতে তো কোনো পিওএফ নেই, তাই না, কোনো পিওএফ নাই, কোনো পিওএফ নাই, পিওএফ কি অ্যাবসেন্ট। এবং পাশাপাশি আরেকটা ঘটনা ঘটে, সেটা হলো যে এই কিউআরএস কমপ্লেক্সের পরে এখানে একটা পজ থাকে, এখানে একটা ফ্ল্যাট লাইন থাকে। এই ফ্ল্যাট লাইনটাকে বলা হয় কম্পেনসেটরি পজ। তো কেন এই কম্পেনসেটরি পজটা হয়, কারণ এই যে আপনার এসএ নট থেকে যে ইম্পালসটা, এসএ নট থেকে যে ইম্পালসটা ভেন্ট্রিকলে আসার কথা ছিল, সেটা কিন্তু এই যে এখানে চাপা পড়ে গেছে। সেই পিওএফটা কি হয়েছে, এখানে চাপা পড়ে গেছে। কেন চাপা পড়ে গেল, কারণ ভেন্ট্রিকল যখন কন্ট্রাকশন হচ্ছিল তখন আমরা কি হচ্ছিল, ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন হচ্ছিল, তাই না। আপনারা জানেন যে কোনো অ্যাকশন পটেনশিয়ালের ডিপোলারাইজেশন ফেজে আপনি যদি কোনো স্টিমুলেশন দেন, তাহলে পরে কোনো ধরনের ইম্পালস বা ওয়েভ তৈরি হবে না। এটাকে আমরা বলি যে অ্যাবসলিউট রিফ্র্যাক্টরি পিরিয়ড। অর্থাৎ এই কিউআরএস যখন তৈরি হচ্ছিল, ঠিক সেই সময় অ্যাট্রিয়া একটা পিওএফ তৈরি করেছে, কিন্তু যেহেতু ভেন্ট্রিকলে এই সময় কিউআরএস কমপ্লেক্স চলতেছে, সেহেতু এই পিওএফটা পরবর্তীতে এই সামনে আসতে পারবে না। ফলে এই পিওএফ এর ফলে যে আপনার কিউআরএস কমপ্লেক্সটা তৈরি হওয়ার কথা ছিল, সেই কিউআরএস কমপ্লেক্সটা তৈরি হবে না। এই জন্য আপনার কি হবে, ভেন্ট্রিকুলার একটোপিকের যে বিট, সেই বিটের পরে একটা ফ্ল্যাট লাইন থাকে। এই ফ্ল্যাট লাইনকে কি বলা হয়, কম্পেনসেটরি পজ। তাহলে চলেন আমরা ইসিজি দেখি একটা, তাহলে পরে আমরা জিনিসটা আরো ক্লিয়ার হবো যে এটা ইসিজিতে কিভাবে থাকে। এই যে দেখেন, এটা হলো ভেন্ট্রিকুলার একটোপিকের ইসিজি। এই যে দেখেন, হঠাৎ করে এই যে এখানে একটা কি আছে, একটোপিক বিট, এখানে একটা কি আছে, একটোপিক বিট। দেখছেন সবগুলো বিট কিন্তু একই রকম দেখতে, মোটামুটি দেখেন এই যে একই রকম দেখতে, এই যে দেখেন একই রকম দেখতে। অর্থাৎ এই বিট গুলো একই রকম দেখতে হওয়ার অর্থ কি, বা এই একই রকম দেখতে হওয়ার গুরুত্বটা কোথায়, গুরুত্বটা হলো এই যে দেখেন, এটা হলো আপনার ভেন্ট্রিকল। যদি এই ভেন্ট্রিকুলার একটোপিক বিটটা সবসময় একই জায়গা থেকে তৈরি হয়, এই একই জায়গা থেকে তৈরি হয়, তাহলে সবগুলো একটোপিক বিট দেখতে একই রকম হবে। এদের হাইট, ওয়াইড, তারপরে হলো আপনার টি ওয়েভ এর ডিপ্রেশন, এগুলো সব কি হবে, মোটামুটি একই রকম হবে। কিন্তু মনে করেন যে আপনার এইখানে সবুজ একটা একটোপিক তৈরি হয়েছিল, এইখানে একটা লাল একটোপিক তৈরি হয়েছে, আবার এই নিচে এসে একটা নীল একটোপিক তৈরি হয়েছে।
তাহলে এই একটোপিক গুলো যখন তৈরি হবে তখন এক একটা একটোপিকের চেহারা এক এক রকম হবে, সেটা আমরা একটু পরে দেখাবো। তার আগে আমরা ইউনিফোকালটা শেষ করে নেই। তাহলে এখানে কি হয়েছে, সবগুলা একটোপিক বিট কই থেকে তৈরি হয়েছে, একই জায়গা থেকে তৈরি হয়েছে, এরা দেখতে একই রকম। এদের পরে দেখেন একটা টি ওয়েভ ডিপ্রেশন আছে, টি ওয়েভ ডিপ্রেশন আছে, যেটাকে আমরা বলি যে ডিসকর্ডেন্ট টি ওয়েভ, এবং এর কোনোটার আগেই কিন্তু কোনো পি ওয়েভ নাই। খেয়াল করে দেখেন এগুলো কোনোটার আগে কিন্তু কোনো ধরনের পি ওয়েভ নাই, মানে এই ইম্পালস গুলা এস এ নট থেকে তৈরি হয়নি, অ্যাট্রিয়াম থেকে তৈরি হয়নি। এবং এই একটোপিক বিটের পরে কি আছে, একটা কম্পেনসেটরি পজ আছে। ঠিক আছে, তাহলে এটা গেল আমার কি ইউনিফোকাল পিভিসি বা ইউনিফোকাল প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন। তাহলে চলেন আমরা একটা মাল্টিফোকাল দেখে আসি। এই যে দেখুন এই ইসিজিটাতে আপনার এক একটা একটোপিক বিট দেখতে এক এক রকম। যে দেখেন এটা কিন্তু অনেক বড়, দেখছেন এটা সাইজে অনেক বড়। আবার এখানে খেয়াল করেন এটা অনেক ছোট। আবার এখানে আসেন দেখেন এটা আরো ছোট। ভি3 দেখেন এটা তার থেকেও ছোট। আবার এভিআরটা এটা দেখেন বেশ বড় কিন্তু। আবার ভি4 দেখেন এটাও মোটামুটি সাইজে বেশ বড়। তাহলে এই যে এক একটা একটোপিক বিট আপনার এক এক রকম চেহারার হচ্ছে, এর অর্থ আপনার এই ভেন্ট্রিকলের বিভিন্ন জায়গা থেকে একটোপিক বিটগুলো তৈরি হচ্ছে। তো এটা একটা খারাপ সাইন, যে যদি আপনার এক জায়গা থেকে তৈরি হতো তাহলে ব্যাপারটা ভালো ছিল, যে এক জায়গা থেকে তৈরি হচ্ছে হয়তো সামনে খারাপ কিছু হবে না, কিন্তু যেহেতু বহু জায়গা থেকে তৈরি হচ্ছে সেহেতু পেশেন্টের খারাপ কিছু হইতেই পারে, এটা অসম্ভব কিছু না, তাই না? তাহলে এখানে আমরা কি দেখলাম, একটোপিক বিট গুলা কিন্তু ছড়ানো ছিটানো, এক একটা এক এক জায়গায়, কোনো নিয়ম বা কোনো রিদম মেনে এটা আসেনি। তাহলে যদি এমন হতো যে এই একটোপিক বিট গুলো বিভিন্ন রিদম মেনে আসা শুরু করেছে ইসিজিতে, তাহলে এরা দেখতে কিরকম হতো। চলেন তাহলে আমরা পরেরটা দেখি। যদি আমার প্রতি একটা নর্মাল বিটের পরে যদি আমার একটা করে একটোপিক বিট পাই, তখন আমি সেটাকে বলবো ভেন্ট্রিকুলার বাইজেমিনি। যেমন এখানে লিড 2 তে খেয়াল করেন, এই লিড 2 তে আপনি খেয়াল করে দেখেন যে এখানে একটা নর্মাল কিউআরএস কমপ্লেক্স, এরপরই একটা একটোপিক বিট। আবার লিড 3 তে আসে দেখেন এই যে নর্মাল কিউআরএস কমপ্লেক্স, তারপরে একটা একটোপিক বিট। এটা আমি কিভাবে চিনলাম একটোপিক বিট? এই যে দেখেন একটোপিক বিটের পরে একটা সুন্দর কম্পেনসেটরি পজ আছে, এবং এর আগে কিন্তু কোনো ধরনের পিওএফ নাই। এই যে দেখেন একদম পুরো ফ্ল্যাট লাইন, অর্থাৎ এটার আগে কোনো পিওএফ নাই, সুতরাং এটা অবশ্যই একটোপিক বিট। আবার দেখেন এইখানেও একই কথা, এই যে একটা একটোপিক বিটের পরে কম্পেনসেটরি পজ আছে এবং এর আগে কিন্তু কোনো ধরনের পিওএফ নাই। তাহলে এই ইসিজিতে কি ঘটনা ঘটছে, একটা করে নরমাল কিউআরএস কমপ্লেক্স, একটা করে পিভিসি। আবার এখানে আসি আমি, এখানেও কিন্তু একই কথা, ভি6 একই কথা, একটা নরমাল কিউআরএস আর একটা পিভিসি। তাহলে এই যে দুইটা বিটের ভিতরে একটা নরমাল এবং একটা একটোপিক, তখন আমি এটাকে বলবো যে এটা হলো আমার ভেন্ট্রিকুলার বাইজেমিনি। তাহলে চলেন যে আরো একটা দেখি আমরা, যে এটা যদি আরেকটু রিদমিক্যাল হয়, আরেকটু ভিন্ন রিদমে আসে, তখন আমি কি বলবো। দেখেন এখানে কি হয়েছে, এখানে প্রতি তিনটা বিটের একটা হলো একটোপিক। এই যে দেখেন নরমাল কিউআরএস লিড 2 তে, আবার একটা নরমাল কিউআরএস 2 নাম্বার, 3 নাম্বারে এসে একটা পিভিসি। তার মানে এখানে কি হচ্ছে, প্রতি তিনটা বিটের ভিতরে আমার একটা করে পিভিসি চলে আসছে। তাহলে আমি এটাকে বলবো ভেন্ট্রিকুলার ট্রাইজেমিনি, অর্থাৎ প্রতি তিনটা বিটের ভিতরে আমার একটা করে বিট হলো পিভিসি। আবার লিড 3 তে আসেন, দেখেন এখানেও একই কথা, এই যে একটা নরমাল বিট, দুইটা নরমাল বিট, 3 নম্বরে এসে একটা একটোপিক বিট পাওয়া যাচ্ছে। তাহলে এটা হলো ভেন্ট্রিকুলার ট্রাইজেমিনি। যদি এমন হতো যে আমার তিনটা করে বিট নরমাল, 4 নম্বরে গিয়ে আমি বেশি পাচ্ছি, তখন আমি সেটাকে বলতাম ভেন্ট্রিকুলার কোয়াড্রিজেমিনি। অর্থাৎ এইভাবেই এই গ্রিক নাম্বার দিয়ে এটার নামকরণ করা হয়েছে। আচ্ছা, এটা না হয় গেল যে একটা নরমাল বিটের পরে একটা করে পিভিসি, বা দুইটা নরমাল বিটের পরে একটা করে পিভিসি। যদি এমন হতো যে পরপর দুইটা পিভিসি, তখন আমি কি হবে, তখন আমি সেটাকে কি বলবো। দেখেন যদি পরপর দুইটা করে পিভিসি থাকে, তখন আমি সেটাকে বলবো যে কুপলেট। এটাকে বলা হয় কুপলেট। আপনারা কিন্তু বইতে পড়ার সময় অনেক জায়গাতেই পড়েছেন যে ভেন্ট্রিকুলার কুপলেট, এই জিনিসটা তখন আমরা অনেকেই বুঝিনি। এখন ইনশাল্লাহ বুঝতে আর সমস্যা হবে না। এই যে দেখেন লিড 2 তে এই যে একটা নরমাল কিউআরএস কমপ্লেক্স, এরপরে কি একটা একটোপিক, দুইটা একটোপিক, অর্থাৎ দুইটা একটোপিক যদি আমার পাশাপাশি থাকে, তখন আমি সেটাকে বলবো কুপলেট। লিড ভি3 তে দেখেন একটা একটোপিক, দুইটা একটোপিক, অর্থাৎ দুইটা একটোপিক পাশাপাশি, সুতরাং এটা একটা কুপলেট। ভি5 এ দেখেন এখানেও একই অবস্থা, একটা একটোপিক,
দুইটা একটোপিক, অর্থাৎ এটাও একটা কুপলেট, অর্থাৎ এই পুরো ইসিজিটা হলো কি একটা কুপলেট ইসিজি। আচ্ছা, যদি আমার এমন হতো যে পরপর তিনটা বিট পাশাপাশি থাকে তখন আমি কি বলবো? তাহলে পরপর তিনটা একটোপিক বিট পাশে থাকলে আমি কি বলবো? ট্রিপলেট। এই যে দেখেন একটা, দুইটা, তিনটা, অর্থাৎ তিনটা একটোপিক বিট যদি আমার পাশাপাশি থাকে তখন আমি সেটাকে কি বলছি? তখন আমি সেটাকে বলছি ভেন্ট্রিকুলার ট্রিপলেট, অর্থাৎ তিনটা করে একটোপিক বিট পাশাপাশি, এক, দুই, তিন। আবার এখানে দেখেন এক, দুই, তিন। আবার এখানে দেখেন এক, দুই, তিন, অর্থাৎ সবসময় এটা তিনটা করে একটোপিক বিট পাশাপাশি আসতেছে। সুতরাং এটা হলো কি ভেন্ট্রিকুলার ট্রিপলেট। তো যদি আমার চারটা করে বিট পাশাপাশি থাকে তখন আমি কি বলবো? যদি আমার চারটা করে বিট পাশাপাশি থাকে তখন আমি সেটাকে বলবো শর্ট রান অফ বিটি, অর্থাৎ দুইটা থাকলে আমি কুপলেট বলতেছি, তিনটা থাকলে আমি ট্রিপলেট বলতেছি। কিন্তু যদি আমার চারটা কিংবা তার বেশি থাকে, যদি আমার ফোর কিংবা তার থেকে বেশি থাকে, যে ফোর অথবা তার থেকে বেশি, মোর দ্যান ফোর, তখন আমি সেটাকে কি বলবো? তখন আমি সেটাকে বলবো শর্ট রান অফ ভিটি। তো সেটা কিরকম, চলেন একটা ইসিজি দেখি আমরা। এই যে দেখেন এখানে একসাথে কিন্তু বেশ কয়েকটা একটোপিক বিট একসাথে পাশাপাশি গিয়েছে, এই জন্য এটাকে আমি কি বলবো? শর্ট রান অফ ভিটি। এই যে দেখেন কয়টা গেছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। এই জন্য নয়টা করে বিট এক টানা গিয়েছে, তারপরে কিন্তু আবার নর্মাল কিউআরএস। সুতরাং এই যে এখানে মাঝখানে একসাথে অনেকগুলো আপনার একটোপিক বিট পাশাপাশি গেল, তখন আমি সেটার নাম দিলাম কি? তখন আমি সেটার নাম দিলাম হলো শর্ট রান অফ ভিটি। তাহলে এই শর্ট রান অফ ভিটি থেকে ভবিষ্যতে কি হতে পারে? এই শর্ট রান অফ ভিটি যখন কমপ্লিকেটেড হবে তখন আমার ভবিষ্যতে ডেভেলপ করবে যে জিনিসটা, তার নাম হলো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তাহলে দেখেন জিনিসগুলো কিভাবে সিরিয়ালি একটার পর আরেকটা, একটার পর আরেকটা আসতেই থাকে। দেখেছেন কি যে একটার পর আরেকটা কিন্তু একের পর এক আসতেছে, অর্থাৎ ভেন্ট্রিকুলার একটোপিক ছিল, সেখান থেকে কুপলেট, সেখান থেকে ট্রিপলেট, সেখান থেকে শর্ট রান অফ ভিটি, শর্ট রান অফ ভিটি থেকে আলটিমেটলি ফাইনালি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। এটা হলো ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার খুব স্পেসিফিক একটা প্যাটার্ন। সাধারণত ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার ইসিজি সব সময় দেখতে এরকম থাকে। আপনি যদি কখনো দেখেন যে এইরকম একটা ইসিজি আপনি পাচ্ছেন, তাহলে বুঝবেন পেশেন্টের ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া শুরু হয়ে গিয়েছে, পেশেন্টকে একটা খুব দ্রুত ডিসি শক দিতে হবে, তা না হইলে এই পেশেন্ট বাঁচবে না। তো দেখেন এখানে আমরা কি বললাম যে ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, তো এই ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়ার কিছু ক্রাইটেরিয়া আছে। কি কি ক্রাইটেরিয়া আছে চলুন আমরা দেখি। যে অ্যাবসেন্ট পিওএফ, অর্থাৎ কোনো ধরনের পিওএফ থাকবে না। কিউআরএস কমপ্লেক্স ব্রড হবে, অর্থাৎ কিউআরএস কমপ্লেক্সটা কি হবে? 3.5 ঘরের থেকে বেশি থাকবে। এবং সিভিয়ার ট্যাকিকার্ডিয়া, অর্থাৎ আপনি যদি ইসিজিতে হার্ট রেট দেখেন তাহলে দেখবেন যে পেশেন্টের হার্ট রেট 300 কিংবা 150, 200, 300 এরকম পর্যায়ে চলে গিয়েছে। ঠিক আছে, তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট যে কি কি হবে। আপনার অ্যাবসেন্ট পিওএফ থাকবে, কিউআরএস কমপ্লেক্স বড় থাকবে, এবং এটা কি হবে? অ্যাবনর্মাল এন্ড বিজায়ার, অর্থাৎ ইসিজিটা দেখতে খুবই অদ্ভুত রকমের হবে, এবং সিভিয়ার ট্যাকিকার্ডিয়া হবে। তো চলেন আমরা আগের স্লাইডে আবার ফেরত আসি। এই যে দেখেন এখানে কিন্তু কোনো পিওএফ নাই এবং কিউআরএস কমপ্লেক্স ব্রড। আচ্ছা, এই ইসিজি দেখার সময় যে সমস্যাটা অনেকেই ফেস করেন, অনেকেই বুঝতে পারেন না যে আসলে এখানে কিউআরএস ওয়েভ কোনটা। এই যে এইটা একটা কিউআরএস ওয়েভ, মানে উপরের দিকে মুখ দিয়ে, নাকি এই যে নিচের দিকে যেটা মুখ দিয়ে আছে সেটা একটা কিউআরএস কমপ্লেক্স। এইটা নিয়ে অনেকেই মানে কনফিউজড হয়ে যান যে কোনটা আসলে। তো দেখেন এই যে আমরা যখন নর্মাল ইসিজি আঁকি তখন কি হয়? পি, কিউ, আর, এস, টি, তাই না? তো এই যে দেখেন আর এর মাথাটা কিন্তু চোখা থাকে, তাই না? শার্প থাকে। তো এই যে এতগুলো ওয়েভ দেখতে পাচ্ছেন, এখানে দেখেন এই যে নিচের দিকে কিন্তু মাথাটা শার্প, নিচের দিকের মাথাটা তুলনামূলক শার্প। এই যে দেখেন এখানে নিচের দিকের মাথা তুলনামূলক শার্প, তার মানে এখানে কিউআরএস এর দিক হলো নিচের দিকে। তাহলে আপনি এই কিউআরএস কমপ্লেক্সটা কতটুকু মোটা, কত ঘর, এটা আপনি কিভাবে মাপবেন? এই যে এই বেজে মাপবেন। দেখেন বেজে কত ঘর? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, অর্থাৎ এই কিউআরএস কমপ্লেক্সটা প্রায় 4 স্মল স্কোয়ার ওয়াইড, অর্থাৎ প্রায় 4 স্মল স্কোয়ার ওয়াইড। ঠিক আছে, তো এটা গেল। তো এখানে কি দেখতেছি আমরা? যে আমরা এতক্ষণ ধরে আলোচনায় কি শিখলাম? যে প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন বা ভেন্ট্রিকুলার একটোপিক থেকেই একসময় আলটিমেটলি ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ডেভেলপ করতে পারে। তো দেখেন এইখানে কিন্তু সবগুলা ওয়েভ দেখতে একই রকম না? দেখেন সবগুলা ওয়েভ দেখতে একই রকম না?
তো যদি এমন হয় যে আপনার এই সবগুলো ওয়েভ দেখতে একরকম না, তখন আপনি সেটাকে কি বলবেন? তো তার আগে আপনাকে জানতে হবে যে এটাকে আমি কি বলবো। এটাকে আমি বলবো যে মনোমরফিক ভিটি, অর্থাৎ সবগুলো রিদম বা সবগুলো একটোপিক বিট একই জায়গা থেকে তৈরি হয়েছে, এই জন্য সবগুলার মরফোলজি একই রকম দেখেই এটার নাম হলো মনোমরফিক। আর যদি এমন হতো যে এই একটোপিক বিট গুলো এক একটা এক এক জায়গায় থেকে তৈরি হয়েছে, তখন তার নাম কি হতো? পলিমরফিক, অর্থাৎ পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। তখন কি হতো? এই যে কিউআরএস কমপ্লেক্স সবগুলো দেখতে একই রকম হতো না, এক একটা দেখতে কি হইতো? এক একটা দেখতে এক এক রকম হইতো, এক একটা দেখতে এক এক রকম হইতো। সুতরাং এই ফিচার দেখে আপনি বুঝতে পারবেন যে কোন ভিটিটা মনোমরফিক ভিটি আর কোন ভিটিটা পলিমরফিক ভিটি। তো এই পলিমরফিক ভিটির একটা বিশেষ একটা ধরন আছে, যেটা আপনারা অনেক সময় পড়ে আসছেন কিন্তু অনেক সময় বুঝতে সমস্যা হয়েছে, বা আমার অন্তত বুঝতে সমস্যা হয়েছে। কিরকম বুঝতে সমস্যা হয়েছে? যে এই পলিমরফিক ভিটি থেকে টর্সাডিস ডে পয়েন্টেস কিভাবে আসলো, বা টর্সাডিস ডে পয়েন্টেস জিনিসটা আসলে কি, এই জিনিসটা কিন্তু ছোটবেলায় আমরা অনেক সময় বুঝতে পারিনি। তো এই টর্সাডিস ডে পয়েন্টেস হলো এক ধরনের পলিমরফিক ভিটি। অর্থাৎ কি হচ্ছে এখানে? এক একটা একটোপিক বিট এক এক জায়গা থেকে তৈরি হচ্ছে। দেখেন এখানে এই যে এই একটোপিক বিট দেখতে একরকম, এটা দেখতে একরকম, এটা দেখতে একরকম, আবার এটা দেখতে একরকম, এটা দেখতে একরকম, এটা দেখতে আরেক রকম। এর অর্থ কি? যে এই ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়াটা বিভিন্ন জায়গা থেকে তৈরি হচ্ছে, তার মানে কি এটা একটা পলিমরফিক ট্যাকিকার্ডিয়া বা পলিমরফিক ভিটি। তো এই পলিমরফিক ভিটিকে কেন টর্সাডিস ডে পয়েন্টেস নাম দেওয়া হলো? তার আগে আপনাকে জানতে হবে যে টর্সাডিস ডে পয়েন্টেস কথার অর্থ কি। টর্সাডিস ডে পয়েন্টেস কথার অর্থ হলো যে টুইস্টেড, অর্থাৎ স্প্রিং এর মতো পেঁচানো। আপনি 2 নম্বরের দিকে তাকান, এই যে দেখেন আমি যদি এখান থেকে একটা লাইন টানি, এই পর্যন্ত আস্তে আস্তে দেখেন ছোট হয়ে গেল, তাই না? আবার এখান থেকে একটা লাইন টানলাম, দেখেন এই যে লাইন টানতেছে মাথাগুলো দিয়ে, এই পর্যন্ত আস্তে আস্তে ছোট ছোট হয়ে গেল। তারপর এখান থেকে দেখেন আবার বড় হওয়া শুরু করছে, আবার বড় হওয়া শুরু করছে। তারপরে কি হইলো? এই যে আবার ছোট হয়ে গেল। এখানে দেখেন আবার একই কথা, কি যে দেখেন ধীরে ধীরে বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, আবার ছোট হচ্ছে, ছোট হচ্ছে, ছোট হচ্ছে। আবার এই মাথা দিয়ে দেখেন আবার বড় হচ্ছে। আবার নিচে দেখেন একই কথা, যে ছোট ছিল, ছোট থেকে আবার একটু 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 করে বড় হচ্ছে, বড় হতে হতে আবার ছোট হয়ে গেল। তাহলে দেখেন এই যে একটা ডিএনএ এর মতো টুইস্টেড পেঁচানো একটা অবয়ব তৈরি হলো না? এই যে একটা টুইস্টেড বা পেঁচানো অবয়ব তৈরি হয়, এই টুইস্টেড এর কারণেই এর নাম টর্সাডিস ডে পয়েন্টেস। অর্থাৎ এটা একটা টুইস্টেড ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, এটা একটা পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া, কারণ এটার একটোপিক বিট গুলো বিভিন্ন জায়গা থেকে তৈরি হয়েছে, এবং এটা থেকে যখন আমি ইসিজি পেপারে ফেলবো তখন সেটা এরকম টুইস্টেড আকার ধারণ করে, পেঁচানো আকার ধারণ করে। এই জন্য এর আরেক নাম টর্সাডিস ডে পয়েন্টেস। তো চলেন আমরা আরেকটা ইসিজি দেখি, তাহলে আরো জিনিসটা ক্লিয়ার হবে। এই যে দেখেন, দেখেন এখানেও কিন্তু একই রকম জিনিস। এই যে দেখেন ছোট থেকে বড় হচ্ছে 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 হচ্ছে, আবার ছোট হয়ে গেল। আবার দেখেন ছোট থেকে বড় হচ্ছে 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 হচ্ছে, এখান থেকে আবার ছোট হয়ে গেল। সেখান থেকে কি হয়েছে? আবার বড় হয়েছে, আবার ছোট হয়েছে। এই যে দেখেন আবার বড় হয়েছে, আবার ছোট হয়েছে। আবার উপরের লিডে আসেন, এখানেও দেখেন একই অবস্থা, ছোট থেকে কি হচ্ছে? এই যে বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, এখান থেকে আবার ছোট হচ্ছে। আবার নিচেও ছোট থেকে বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হচ্ছে, হওয়ার পরে আবার ছোট হচ্ছে। অর্থাৎ একটা টুইস্টেড অ্যাপিয়ারেন্স নিচ্ছে, এটা একটা টুইস্টেড অবয়ব নিচ্ছে, টুইস্টেড শেপ নিচ্ছে। এই জন্যই এই ইসিজির নাম কি? টর্সাডিস ডে পয়েন্টেস। তো চলেন আমরা আরেকটা টর্সাডিস ডে পয়েন্টেস দেখি। আমি কেন টর্সাডিস ডে পয়েন্টেস নিয়ে এত কথা আমি বলতেছি, এটা একটা স্পেসিফিক কারণ আছে, এটা একটু পরে আমরা বুঝবো কেন কারণ আছে। চলেন পরের সিটা আমরা দেখি। এই যে দেখেন এটা আরেকটা টর্সাডিস ডে পয়েন্টেস, ঠিক আছে? এই যে দেখেন এখানেও একই কথা, এই যে বড় ছিল, বড় থেকে ছোট হয়েছে, এই যে বড় থেকে ছোট হয়েছে। আবার কিন্তু দেখেন এই যে ডিএনএ এর মতো আকার নিচ্ছে, দেখছেন? এই যে বড় থেকে ছোট, এই যে বড় থেকে ছোট থেকে বড়, বড় থেকে আবার ছোট, এই ছোট থেকে আবার বড়, বড় থেকে আবার ছোট, দেখছেন? দেখেন এই যে দেখেন, দেখছেন? এই যে আবার দেখেন কি সুন্দর একটা টুইস্টেড শেপ নিচ্ছে। এই জন্য এটার নাম কি? এটার নাম হলো যে টর্সাডিস ডে পয়েন্টেস বা টুইস্টেড ইসিজি। তো এটা কেন এত কথা বললাম, কেন এটা নিয়ে এত পেঁচাল আমি পারতেছি? দেখেন আপনারা যারা ডেভিডসন পড়ছেন তারা কিন্তু এই বক্সটা অনেক সময় দেখছেন না, যে কজেস অফ লং কিউটি ইন্টারভ্যাল এন্ড টর্সাডিস ডে পয়েন্টেস। যদি আপনি কোনো পেশেন্টের এই যে এতক্ষণ ধরে আমি বললাম টর্সাডিস ডে পয়েন্টেস, টর্সাডিস ডে পয়েন্টেস, এই ধরনের ইসিজি পান কিংবা লং কিউটি ইন্টারভ্যাল পান, লং কিউটি নিয়ে কিন্তু আমি এই ইসিজি ওয়ার্কশপের
প্রথম দিন এবং দ্বিতীয় দিন একদম ডিটেইলস আলোচনা করেছি, তাই না? তো যদি কখনো পেশেন্টের আপনি এই টর্সারেস্ট পয়েন্টেস পান কিংবা লং কিউটি ইন্টারভ্যাল পান, তাহলে আপনাকে কিন্তু 3টা ইলেকট্রোলাইট ইমব্যালেন্স অবশ্যই মাথায় রাখতে হবে। কারণ একটা পেশেন্টের ধরেন তার এমআই হয়নি, তার কোনো কিছু নেই, সে ভালো ছিল, একটা ভালো পেশেন্ট ছিল, একটা ওয়েল পেশেন্ট ছিল, সে হঠাৎ করে খারাপ হয়ে গেছে, হঠাৎ করে সে এরকম তার মানে মানে ইসিজিতে আপনি টর্সারেস্ট পয়েন্টস পাচ্ছেন, তখন কিন্তু আপনাকে এই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স গুলোর কথা চিন্তা করতে হবে, যে তার হাইপোক্যালেমিয়া থাকতে পারে, হাইপোম্যাগনেসিমিয়া থাকতে পারে, হাইপোক্যালসিমিয়া থাকতে পারে। অর্থাৎ পেশেন্টের টর্সারেস্ট পয়েন্টস ম্যানেজ করার জন্য আপনি তাকে যেমন ডিসি শক দিবেন, সেই ডিসি শক দেওয়ার পাশাপাশি আপনাকে কি করতে হবে, আপনাকে এই ইলেকট্রোলাইট গুলো টেস্ট করতে অবশ্যই ব্লাড ব্যাংকে ল্যাবে পাঠাতে হবে। আর পাশাপাশি আপনাকে হিস্ট্রি নিতে হবে যে পেশেন্ট কোনো ধরনের এন্টি অ্যারিথমিক পায় কিনা। যেমন ইরাইথোমাইসিন কিন্তু আমরা কমনলি ইউজ করি, অ্যামিট্রিপটালিন আমরা কিন্তু কমনলি ইউজ করি, ম্যাক্রোলাইটস মানে এজিথ্রোমাইসিন, লিনাজোলিড এগুলো কিন্তু আমরা কমনলি ইউজ করে থাকি। তো এটাই হলো এটার ইম্পর্টেন্স, যে টর্সাডিস পয়েন্টসটা চিনতে হবে। আচ্ছা, তাহলে চলেন আমরা আরেকটা জিনিস দেখি, যে এতক্ষণ তো গেল ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়ার পরে যেটা হতে পারে সেটা নাম হলো ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তো দেখেন, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন মানে কি, অর্থাৎ ট্যাকিকার্ডিয়ার থেকেও এখন অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে, এবং ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন এবং টর্সারেস্ট পয়েন্ট ইসিজি আলাদা করাটা একটু টাফ হয়ে যায় অনেক সময়। তো এটাকে কেমনে আলাদা করবেন, এটাকে আলাদা করবেন ক্লিনিক্যালি। যতক্ষণ পর্যন্ত আপনার ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ছিল, পলিমরফিক ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া ছিল কিংবা টর্সারেস্ট পয়েন্টেস ছিল, ততক্ষণ পর্যন্ত পেশেন্ট কিন্তু আপনার মানে কনসাস থাকে, কোঅর্ডিনেটেড থাকে, ঠিক আছে? পেশেন্টের কিন্তু মানে স্বাভাবিক ভাইটালস, আপনি বিপি পালস হয়তো সেরকম পাচ্ছেন না, পেশেন্ট হয়তো শকে চলে গেছে, কিন্তু তার পিউপিলটা অন্তত নর্মাল থাকে, পেশেন্টটা জেগে থাকে। কিন্তু যখনই পেশেন্টের ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন তৈরি হবে, তখনই কি হবে, আপনার পিউপিল ডায়ালেটেড হয়ে যাবে, পেশেন্ট আনকনশাস হয়ে যাবে। কেন এটা হয়? কারণ ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া কিংবা ভেন্ট্রিকুলার একটোপিক কিংবা ভেন্ট্রিকুলার বাইজেমিনি, এগুলোতে আর যাই হোক ভেন্ট্রিকুল কন্ট্রাক্ট হচ্ছিল, কিন্তু ভেন্ট্রিকুলার ফিব্রিলেশনের সময় ভেন্ট্রিকল কখনোই কন্ট্রাক্ট হয় না। ওখানে আপনি ইসিজিতে ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি পাচ্ছেন, কিন্তু এই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটির ফলে কোনো মেকানিক্যাল এফেক্ট, অর্থাৎ ভেন্ট্রিকল যে পাম্প করে বডিতে ব্লাড পাঠাবে, এরকম কোনো ঘটনা ঘটে না। এজন্য কি হয়, পেশেন্টের পালস বেবি যেমন পাওয়া যায় না, পেশেন্টের পিউপিল ডায়ালেট হয়ে যায়, পেশেন্ট আনকনশাস হয়ে যায়। অর্থাৎ একটা পেশেন্টের ইসিজি দেখে আপনার কাছে মনে হচ্ছে এটা কি টর্সারেস্ট পয়েন্টেস নাকি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন, তখন যদি আপনি দেখেন যে পেশেন্ট অলরেডি আনকনশাস হয়ে গেছে, তার আপনি পালস বেবি কিছুই পাচ্ছেন না, তাহলে আপনি বুঝে যাবেন যে এটা একটা ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন। তখন কি করতে হবে, উইদিন সেকেন্ডস আপনাকে অবশ্যই শক দিতে হবে, ডিসি শক দিতে হবে, যদি রিভার্স করে আর কি। তো যাই হোক, তাহলে দেখেন এই জিনিসগুলো আমরা কিন্তু মানে অনেক সময় ছোটবেলায় কি করেছি, যে হ্যাঁ আমি ভেন্ট্রিকুলার একটোপিকের ইসিজি প্যাটার্ন মুখস্থ করবো, এখান থেকে এটা মুখস্থ করবো। তো দেখেন জিনিসগুলো কিন্তু আসলে মুখস্থ করার না, কিভাবে একটা থেকে আরেকটা রিলেটেড, কিভাবে একটা থেকে আরেকটা চলে আসে। একটা পেশেন্টের এমআই হইলো, সেখান থেকে এসটি এলিভেশন হইলো, এসটি এলিভেশন থেকে তার একটোপিক বিট তৈরি হলো, একটোপিক বিট থেকে তার ট্যাকিকার্ডিয়া তৈরি হলো, ট্যাকিকার্ডিয়া থেকে তার ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হইলো, সেখান থেকে আলটিমেটলি ডেথ হইলো। এরকম একটা ভিডিও কিন্তু মাঝখানে ইউটিউবে অনেক চ্যানেলে দেখা গেছে, তাই না? ওই যে সম্ভবত একটা কোচিং এর পেজে এটা দিয়েছিল, সেখান থেকে বাকিরাও শেয়ার দিয়েছিল। তো এটা কিন্তু আমরা অনেকেই দেখেছি কিন্তু বুঝতে পারিনি। তো আশা করি এটা দেখার পরে এখন আপনি বুঝতে পারবেন। ওই ছবিটা যদি আপনি দেখেন, আপনি বেশ আগ্রহ করে খেয়াল করে দেখবেন যে পেশেন্টের প্রথমে একটা এসটি এলিভেটেড এমআই ছিল, তারপরে সেখান থেকে তার একটোপিক বিট আসা শুরু হয়েছে, হুট করে একটা করে একটোপিক বিট আসতেছিল, তারপরে সেই একটোপিক বিট থেকে কি হয়েছে, বাইজেমিনি, ট্রাইজেমিনি, সেখান থেকে শর্ট রান অফ বিটি, সেখান থেকে বিটি, আলটিমেটলি ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন হয়ে পেশেন্ট ডেথ। আচ্ছা, ঠিক আছে, তাহলে এই হলো আমাদের ভেন্ট্রিকুলার এই ফিব্রিলেশনের আলোচনা এখানেই শেষ। এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হলো যে এভি ব্লক। এভি ব্লক কথার অর্থ কি? এভি ব্লক কথার অর্থ হলো আপনার যেই ইম্পালসটা এসএ নডে তৈরি হয়েছিল, এই যে ধরেন এটা যদি আপনার হার্ট হয়, এই এটা আসলে রাগবি বল হয়ে গেছে, হার্ট বলা যায় না, তাও ধরে নিলাম যে এটাই হার্ট। তো এই হার্টের এখানে যদি এসএ নড থাকে, এই এসএ নড থেকে যে ইম্পালস তৈরি হয়েছিল, সেই ইম্পালসটা কোথায় আসার কথা, আপনার এভি নডে আসার কথা। কিন্তু কোনো কারণে, কোনো সমস্যার কারণে যদি এই ইম্পালসটা এভি নড পর্যন্ত আসে,
কিন্তু এই এভি নট থেকে আর নিচে নামতে না পারে, অর্থাৎ এই এভি নট থেকে নিচে নেমে আর ভেন্ট্রিকলকে ডিপোলারাইজ করতে না পারে, কিংবা ডিপোলারাইজ করতে পারলেও সে ধীরে ধীরে এসে ডিপোলারাইজ করে, অর্থাৎ স্বাভাবিকের থেকে বেশি সময় নেয়, তখন আমরা সেটাকে বলবো যে এভি ব্লক। তাহলে এভি ব্লক হওয়ার অর্থ কি, ব্লকটা কোথায়, ব্লকটা হবে এখানে। ঠিক আছে, তাহলে ব্লকটা যেহেতু এখানে হবে সেহেতু কি হবে, এভি নডাল ডিলে। এটাকে কে রিপ্রেজেন্ট করে, আমি কিন্তু প্রথম দিন বলেছিলাম যে এভি নডাল ডিলে কে রিপ্রেজেন্ট করে যে আপনার পিআর সেগমেন্ট। তাহলে এই পিআর সেগমেন্ট কিংবা পিআর ইন্টারভাল কি হবে, প্রলংড হয়ে যাবে। তো এভি ব্লকের টাইপ কত প্রকার আছে? এই এভি ব্লকের টাইপ আছে হলো 3 ধরনের। ফার্স্ট ডিগ্রি ব্লক, সেকেন্ড ডিগ্রি ব্লক। এই সেকেন্ড ডিগ্রি ব্লক আবার 2 ধরনের, মরবিস টাইপ 1, মরবিস টাইপ 2। আর সবার লাস্টে কি আছে, সবার লাস্টে আছে থার্ড ডিগ্রি এভি ব্লক কিংবা কমপ্লিট হার্ট ব্লক। এগুলো আমরা একটা একটা করে চলুন ইসিজি দেখি। এই ইসিজি দেখতে দেখতেই আমাদের এই এভি ব্লক গুলো সম্বন্ধে কনসেপ্ট আরো ক্লিয়ার হয়ে যাবে। এই যে দেখেন, এটা হলো একটা ফার্স্ট ডিগ্রি এভি ব্লকের ইসিজি। তো ফার্স্ট ডিগ্রি এভি ব্লকে আপনার কি হবে, এই যে এসএ নট, এই এসএ নট থেকে যে ইম্পালসটা আপনার নিচে এভি নটে আসছিল, সেই এভি নটে আসার পরে এখান থেকে কই যাবে, ভেন্ট্রিকলে যাবে। এই ভেন্ট্রিকলে যেতে কি হবে, সময়টা বেশি লাগবে। এই ভেন্ট্রিকলে যেতে কি হবে, সে ডিলে করবে। তো যেহেতু ডিলে করবে সেহেতু কি হবে, তার এই যে পি ওয়েভ সেটা কি এভি নটের ভিতরে যাওয়ার সময় কি হবে, সে ডিলে করে লম্বা হয়ে গেল, স্বাভাবিকের থেকে লম্বা হয়ে গেল, কিন্তু সে ঠিকই কিন্তু ভেন্ট্রিকলে পৌঁছাবে। অর্থাৎ ভেন্ট্রিকলে সে একটা কিউএফ তৈরি করবে, তারপরে আরওএফ তৈরি করবে, এসএফ তৈরি করবে, ফাইনালি একটা টিওএফ তৈরি করবে। তাহলে এখানে সমস্যাটা কোথায় হলো, আমার সমস্যাটা হলো এই যে আমার পিআর ইন্টারভ্যালটা, এই পিআর ইন্টারভ্যালটা লম্বা হয়ে গেল। কেন লম্বা হয়ে গেল, কারণ এই এভি নট দিয়ে যাওয়ার সময় তার দেরি হয়েছিল। তাহলে চলেন আমরা এখন ইসিজিতে দেখি কি পাবো। এই যে দেখেন, প্রত্যেকটা লিডে আপনি খেয়াল করেন, এই যে দেখেন লিড 2 তে যদি দেখেন, দেখেন এই যে এখানে হলো আপনার পিওএফ, তারপর এখানে কি কিউআরএস কমপ্লেক্স। তো আমি যদি বলি যে এই ইসিজির পিআর ইন্টারভ্যাল কতটুকু, দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তাহলে কতটুকু হলো, যদি বড় ঘরে চিন্তা করেন তাহলে দেখেন একটা বড় ঘর আরেকটা বড় ঘরের প্রায় পুরোটা, অর্থাৎ 2.25 বড় ঘর, তাহলে কত, 5টা ছোট ঘর যোগ 3টা ছোট ঘর, তার মানে 8 ছোট ঘর, 8 স্মল স্কোয়ার। অর্থাৎ এই পিআর ইন্টারভ্যাল কত হলো, 8 স্মল স্কোয়ার। অথচ স্বাভাবিক কতটুকু থাকার কথা ছিল, স্বাভাবিক থাকার কথা ছিল সর্বোচ্চ 5 স্মল স্কোয়ার। এটা আমরা জানি, প্রথম দিন আমি বারবার বলেছি 3 থেকে 5 স্মল স্কোয়ার, অর্থাৎ আপার লিমিট কত 5, কিন্তু এটা কত আছে 8। সুতরাং এটা কি, এটা একটা ফার্স্ট ডিগ্রি এভি ব্লক। এই ফার্স্ট ডিগ্রি এভি ব্লক নরমালি অ্যাথলেটদেরও থাকতে পারে, কিংবা যে কোনো ডিজিজ কন্ডিশনেও হতে পারে, এমআই এর ক্ষেত্রেও হতে পারে। আবার দেখেন আমরা অন্য একটু লিডে গিয়ে দেখি তাহলে যে অন্য লিডে কি অবস্থা। এই যে দেখেন ভি1 লিড, এখানে দেখেন এই যে একটা পি ওয়েভ, এই যে কিউআরএস, এখানেও দেখেন কয় ঘর, এই যে একটা বড় ঘর, আর এই যেটা আরেকটা বড় ঘরের প্রায় পুরোটা, অর্থাৎ এখানেও কিন্তু প্রায় 8 ঘর, 8 স্মল স্কোয়ার, 8 স্মল স্কোয়ার, তাই না? তার মানে এটা একটা কি, এটা একটা এভি ব্লক, ফার্স্ট ডিগ্রি এভি ব্লক। তাহলে সেকেন্ড ডিগ্রি এভি ব্লকে কি হবে, সেকেন্ড ডিগ্রি এভি ব্লকের কি হবে, এটার দুটো টাইপ আছে। কি কি টাইপ, একটার নাম হলো মরবিডস টাইপ 1। মরবিডস টাইপ 1 এর আরেক নাম কি, ওয়েনকেব্যাক ফিনোমেনন। ওয়েনকেব্যাক ফিনোমেননে কি হবে আপনার, ওয়েনকেব্যাক ফিনোমেননে যেটা হবে সেটা হলো যে এই যে একটা পিওএফ, তার জন্য কি হবে, একটা কিউআরএস তৈরি হবে, তারপরে কি হলো টি, তারপরে কি হলো আবার একটা পিওএফ, কিন্তু এবার কি হবে, পিআর ইন্টারভ্যালটা একটু প্রলংড হবে, একটু বড় হবে, তারপরে কি হবে, আবার একটা কিউআরএস, তারপরে কি আবার একটা টি, তারপরে কি হবে, আবার একটা পিওএফ তৈরি হলো। কিন্তু এবার এই পিওএফ এর পরে কি হলো, এই লেংথটা আরো বড় হয়ে গেছে, বড় হয়ে কি হলো, আবার একটা কিউআরএস, আবার একটা টি, এবং এরপরের যে পিওএফ তারপরে কি হলো, আর কোনো ধরনের কোনো ইম্পালস কন্ডাকশন হলো না। অর্থাৎ দেখেন একটা, দুটা, তিনটা, 4 নম্বরে এসে কি হলো, একটা বিট ড্রপ করে গেল। এই যে একটা বিট ড্রপ করে গেল, এই একটা বিট যখন ড্রপ করে যাবে তখনই আমি তাকে বলবো সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক, মরবিস টাইপ 1। এখানে কি হচ্ছে, পিআর ইন্টারভ্যালটা ধীরে ধীরে বড় হচ্ছে, বড় হচ্ছে, বড় হওয়ার পর কি হবে, সবচেয়ে বড় বিট গিয়ে একটা ড্রপ করে যাবে। আচ্ছা, এটা আমি আরেকটু কম বিটে দেখাই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। মনে করেন যে এটা এই যে পি কিউ আর এস টি, একটা পিওএফ খুব সুন্দর গেছে, পরের পিওএফ কি হলো, আর একটু লম্বা হলো, লম্বা হয়ে কি হলো, এই যে কিউআরএস টি তাও গেছে, তাই না?
কিন্তু তারপরে যেটা হলো এর পরের যে পিওএফ সেখানে কি হলো আর কোনো ধরনের কোনো ইম্পালস কন্ডাকশন হলো না, কিন্তু তারপরের পিওএফটা কি হবে আবার নরমালি হবে, আবার একটা স্বাভাবিক পিআর ইন্টারভ্যাল হবে, আবার একটা নরমাল কিউআরএস কমপ্লেক্স হবে, তারপর একটা নরমাল টি হবে। অর্থাৎ কি হচ্ছে এখানে আমার এখানে যেটা হচ্ছে সেটা হলো যে পিআর ইন্টারভ্যালটা প্রলংড হচ্ছে, প্রলংড হতে হতে একটা সময় কি হবে একবারেই কোনো কন্ডাকশন হবে না, তারপরে কি হবে নরমালি আবার কন্ডাকশন হবে। অর্থাৎ যেখানে আপনার সবচেয়ে বড় গ্যাপ তারপরের গ্যাপটাই কি হবে সব থেকে ছোট। তো এটার নাম কি মরবিডস টাইপ 1, সেকেন্ড ডিগ্রি হার্ট ব্লক মরবিডস টাইপ 1। এখানে আমি এটাকে আমি আরেকটা কি নামে রাখতে পারি ওয়েনকেব্যাক্স ফেনোমেনন। চলেন তাহলে আমরা ইসিজি তে দেখি ইসিজি তে কি আছে আমার। এই যে নিচের দিকে আসেন, দেখেন এই যে এটা হলো 2 নাম্বার স্ট্রিপ, এটা হলো কি রিদম লিড তাই না, বা রিদম স্ট্রিপ। রিদম স্ট্রিপে আমরা দেখি যে কি ঘটনা ঘটতেছে আমার এখানে। এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন এখানে পিআর ইন্টারভ্যাল কি আছে মোটামুটি নরমাল, তারপরে কি হলো দেখেন এই যে একটু বড়, তারপরে কি আর একটু বড়, ঠিক আছে, তারপরে কি হয়েছে এখানে আরো বড়, তারপরে কি আরো বড়, এবং আলটিমেটলি এই যে দেখেন এখানে পিওএফ আছে কিন্তু এখানে কোনো কিউআরএস কমপ্লেক্স নাই, কিন্তু তারপরে কি হচ্ছে আবার ঠিকই নরমালি একটা কিউআরএসটি তৈরি হচ্ছে, পিকিউআরএসটি তৈরি হচ্ছে। তাহলে এই যে আপনার এতগুলো বিট নরমাল নরমাল শুধুমাত্র পিআর একটু একটু করে লম্বা হচ্ছে লম্বা হচ্ছে হতে হতে একটা সময় কি হলো বিট ড্রপ করে চলে গেল। তাহলে এটার নাম কি এটার নামই হলো মরবিডস টাইপ 1। এবং এই যে বিট মিস করে গেল, এই যে এখানে বিট মিস করে গেল, এই মিস করে যাওয়ার ঠিক পরের বিটটাই কিন্তু আপনার নরমাল হবে, ঠিক আছে। তাহলে এটা খেয়াল করতে হবে যে ঠিক পরের বিটটাই নরমাল হলো। আচ্ছা তাহলে আরেকটা কি হবে আরেকটা হবে মরবিডস টাইপ 2। এখানে কি হবে এখানে যেটা হবে সেটা হলো যে প্রতি 3টা বা 4টে পিওএফ এর ভিতরে একটা কন্ডাকশন হবে না, কিংবা 2টার ভিতরে একটা কন্ডাকশন হবে না। এটা আসলে মুখের কথাই বুঝবেন না, আমি একে একে দেখে তাহলে বুঝতে পারবেন। এই যে ধরেন এখানে একটা পিওএফ, এই পিওএফ কন্ডাকশন হলো, হলে পরে কি হবে কিউআরএস টি, তারপরে মনে করেন এটা আরেকটা পিওএফ, এটাও কন্ডাকশন হলো, তাহলে এটা জন্য কি হবে কিউআরএস টি, এরপরে কি পিওএফ কিন্তু এরপরে কোনো কন্ডাকশন নাই, তাহলে এখানে কি হবে একটা ফ্ল্যাট লাইন, তারপরে আবার একটা পিওএফ, এটা কি হবে আবার নরমালি কন্ডাকশন হবে, তাহলে এটা কি হলো কিউআরএসটি, এরপরে কি আরেকটা পিওএফ সেটা কিন্তু আবার নরমালি কন্ডাকশন হলো। তাহলে খেয়াল করেন এই যে একটা পিওএফ 2টা পিওএফ 3টা পিওএফ, এই 3টা পিওএফ এর ভিতরে আপনার কয়টা স্বাভাবিকভাবে কন্ডাকশন হয়েছে, একটা স্বাভাবিক কন্ডাকশন হয়েছে, 2টা স্বাভাবিক কন্ডাকশন হয়েছে, 3 নম্বরে গিয়ে কিন্তু কোনো কন্ডাকশন হয়নি, এবং প্রতিটাই কিন্তু স্বাভাবিক কন্ডাকশন হচ্ছিল। এই জন্য এখানেও পিআর ইন্টারভ্যাল নরমাল কিংবা ফিক্সড, এখানেও পিআর ইন্টারভ্যাল নরমাল হতে পারে কিংবা ফিক্সড। আর এখানে এসে কি হলো পিআর ইন্টারভ্যালের কোনো বালাই নাই, এখানে পিওএফ এর পরে পুরোটা একটা স্ট্রেট লাইন। তাহলে যদি আপনি দেখেন যে পিআর ইন্টারভ্যাল ফিক্সড, পিআর ইন্টারভ্যাল ফিক্সড, তারপরে একটা ড্রপ বিট, তাহলে সেটা আপনার কি হবে সেটা হবে হলো মরবিডস টাইপ 2। তাহলে মরবিডস টাইপ 1 আর টাইপ 2 এর পার্থক্য কিভাবে করতে হবে মূলত পিআর ইন্টারভ্যালের পার্থক্য দেখে। তাহলে চলেন আমরা এই ইসিজিটা দেখি যে এখানে কি আছে যথারীতি। আবারও চলেন আমরা মানে লিড 2 তে চলে আসি, যেটাকে কিনা আমরা কি বলি রিদম স্ট্রিপ। তাহলে দেখেন এই যে একটা পিওএফ, সরি এটা বাদ দেন, এটা নেওয়া যাবে না। আচ্ছা এই যে দেখেন একটা পিওএফ তার জন্য কিউআরএস চলে এসেছে, এখানে কিন্তু আরেকটা পিওএফ তার জন্য কোনো কিউআরএস নাই, আবার এখানে একটা পিওএফ তার জন্য কিউআরএস চলে এসেছে, আবার এখানে পিওএফ এর জন্য কোনো কিউআরএস নাই, আবার এখানে দেখেন একই কথা পির জন্য কিউআরএস আছে এখানে নাই। তাহলে এখানে কি হচ্ছে একটা পিওএফ আর এই যে এখানে হলো 2 নাম্বার পিওএফ, প্রতি 2টা পিওএফ এর ভিতরে কি হচ্ছে একটা করে কন্ডাকশন হচ্ছে, একটা করে কন্ডাকশন হচ্ছে না, অর্থাৎ দুটার ভিতরে একটা করে কন্ডাকশন হচ্ছে না। তাহলে এটাকে আমি কি বলবো 2:1 ব্লক, এটাকে আমি বলবো যে 2:1 ব্লক। আচ্ছা চলেন আমরা আরেকটা সিজি দেখি। আচ্ছা এই সিজিটা খেয়াল করে দেখেন এখানে কি আছে যথারীতি আবার রিদম স্ট্রিপে চলে আসে আমরা লিড 2। এখানে কি হচ্ছে পির জন্য একটা কিউআরএসটি, এখানে দেখেন পি আছে কিন্তু কোনো কিউআরএসটি নাই। তাহলে এখানে কি হলো এই যে একটা দুইটা পিওএফ, দুইটা পিওএফ এর ভিতরে কয়টা কন্ডাকশন হয়েছে একটা হয়েছে একটা হয়নি, তাহলে এটাও কি 2:1, 2 মানে যে কয়টা পিওএফ আর 1 মানে হলো যে কয়টা মিস গেল, তাহলে এটাও কি 2:1। যদি এরকম হতো যে একটা পিওএফ কিউআরএসটি আবার আরেকটা পিওএফ কিউআরএসটি আরেকটা পিওএফ কোনো কন্ডাকশন হয়নি, তখন আমি এটাকে কি বলতাম এই যে একটা পিওএফ 2টা পিওএফ 3টা পিওএফ, প্রতি 3টা পিওএফ এর জন্য একটা কন্ডাকশন হয়নি, তাহলে এটাকে আমি কি বলবো 3:1 ব্লক।
যদি আমার হতো যে 4টা পিওএফ কন্ডাকশন হয়েছে, একটা পি, এই যে কিউআরএস টি, এই যে 2টা পি, 3টা পি, 4টা পি, এই ক্ষেত্রে কি হলো আমার, এই যে 1 2 3 4, এই 4টা পিওএফ এর ভিতরে আমার কয়টা কন্ডাকশন হচ্ছে, 3টা, কয়টা হয়নি, একটা। তাহলে এটা হলো কি 4:1, কারণ প্রতি 4টার ভিতরে কি একটা করে কন্ডাকশন হয়নি। তাহলে এটা হলো মরবিস টাইপ 2। আশা করি মরবিস টাইপ 2 নিয়ে আপনাদের আর কোনো মানে কোনো ধরনের কনফিউশন নেই ইনশাআল্লাহ। আচ্ছা, এরপর আমরা যেটাকে দেখবো সেটা হলো থার্ড ডিগ্রি এভি ব্লক। তো কথা হলো যে থার্ড ডিগ্রি এভি ব্লক, এই কথার অর্থ আসলে কি? এই কথার অর্থ হলো আপনার এই যে দেখেন এখানে ছিল হলো এস এ নট, তাই না? আর সেখান থেকে ইম্পালস করে আসতেছিল এভি নট। এই এস এ নট থেকে ইম্পালস এভি নট পর্যন্ত আসবে বটে, কিন্তু এখান থেকে সিগন্যাল আর ভেন্ট্রিকলে বা নিচে যাবে না, অর্থাৎ কোনো ধরনের সিগন্যাল নিচে যাবে না। তাহলে কি হলো, এখান থেকে আমার এস এ নট থেকে কি হয়েছে, এস এ নট থেকে আমার ইম্পালস ঠিকই আসছে, কিন্তু কিন্তু যেটা হয়েছে সেটা হলো যে এভি নট কে ক্রস করে কোনো ইম্পালস আর পার হয়ে যেতে পারেনি। তাহলে কি হলো আমার, তাহলে এস এ নট থেকে যেহেতু ইম্পালস তৈরি হয়েছে, তাহলে কি হবে, এই এস এ নটের ইম্পালসের জন্য অ্যাট্রিয়াম, এই এস এ নটের ইম্পালসের জন্য অ্যাট্রিয়াম নিজের মনের মতো নিজের স্বাভাবিক রিদমে সে কি হবে, বিট করে যেতেই থাকবে। সে কি করবে, নিজের মতো করে বিট করে যেতেই থাকবে। আর এই যে নিচে আমার ভেন্ট্রিকল, এই ভেন্ট্রিকলে কি হয়েছে, কোনো ধরনের ইম্পালস কিন্তু আসে নাই। তাহলে ভেন্ট্রিকল কি করবে, 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত সে ওয়েট করবে। 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ওয়েট করে কি করবে, সে নিজেই এবার নিজের বিট তৈরি করা শুরু করবে। আর এই যে 30 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত সে ওয়েট করে, এটাকে আমরা কি বলি, যে স্ট্রোক অ্যাডাম সিনড্রোম। আর এই জন্যই কমপ্লিট হার্ট ব্লকের পেশেন্টের কিন্তু বলে যে সে মাথা ঘুরে পড়ে গেছিল কিংবা সে সেন্সলেস হয়ে পড়ে গেছিল। কেন সে সেন্সলেস হয়ে পড়ে গেছিল, কারণটা হলো যে এই ইয়ার কারণে, এই স্টোক-অ্যাডাম সিনড্রোমের কারণে, এই জন্যই তার ভেন্ট্রিকল পাম্প করতেছিল না, তার ব্রেনে ব্লাড সার্কুলেশন কমে গেছে, এই জন্যই সে মূলত অজ্ঞান হয়ে পড়ে গেছে। এই জন্য যদি আপনি কখনো বয়স্ক রোগীর রিকারেন্ট অজ্ঞান হয়ে যাওয়ার হিস্ট্রি পান, তখন আপনি সাথে সাথে তার পালসটা দেখবেন এবং তার একটা ইসিজি করাবেন। সম্ভাবনা আছে পেশেন্টটা হয়তো একটা কমপ্লিট হার্ট ব্লকের পেশেন্ট। তো চলেন তাহলে এখন আমরা দেখি যেটা ইসিজি কেমন হবে। তাহলে কি বললাম আমরা, যে পেশেন্টের অ্যাট্রিয়া কি হবে, নিজের মতো করে বিট করতে থাকবে, তাই না? তাহলে কি হবে, অ্যাট্রিয়াতে একটার পর একটা পিওএফ তৈরি হবে। এই যে একটা পিওএফ তৈরি হলো, নির্দিষ্ট সময় পর পর পিওএফ তৈরি হলো, নির্দিষ্ট সময় পর পর পিওএফ তৈরি হলো। এই যে দেখেন নির্দিষ্ট সময় পর পর কি হচ্ছে, পিওএফ তৈরি হচ্ছে, তাই না? আর ভেন্ট্রিকল কি করবে, কিছুক্ষণ ওয়েট করবে, কিছুক্ষণ ওয়েট করার পরে কি করবে, সে নিজের রিদমে বিট করবে। তো আপনারা কি পড়ে আসছেন, যে এস এ নট হলো 70 থেকে 80 ইম্পালসে সাধারণত ইম্পালস জেনারেট করে, 70 থেকে 80 বিট পার মিনিটে ইম্পালস জেনারেট করে। আর পার্কিনজি ফাইবার কিংবা এভি নট এরা কত রিদমে করে, কত বিটে করে, 30 থেকে 40, 40 থেকে 50, এরকম না? তাহলে এটাই কিন্তু ভেন্ট্রিকলেরও হার্ট, মানে ভেন্ট্রিকলেরও বিট এরকমই হবে, অর্থাৎ ভেন্ট্রিকল ধীরে ধীরে নিজের মতো করে বিট করা শুরু করবে এবং সেটার জন্য কিন্তু কোনো মানে পিওএফ দরকার নেই। তাহলে ভেন্ট্রিকলের বিট গুলো কিরকম হবে, এই যে দেখেন ভেন্ট্রিকল নিজে নিজে চলতেছিল, কিউ আর এস টি, এই যে নিজে নিজে তৈরি করলো। তারপরে কি, এই যে স্বাভাবিক বিট, মানে ওয়েট করে সে আবার নিজের মতো করে একটা কিউ আর এস টি, এটা কিন্তু ভেন্ট্রিকলের বিট। এই যে দেখেন সে আবার ওয়েট করে কি করলো, সে আবার একটা কিউ আর এস টি এইভাবে তৈরি করলো। অর্থাৎ উপরের লালটা হলো অ্যাট্রিয়ামের বিট আর নিচের সবুজটা হলো ভেন্ট্রিকলের বিট। এই দুটোর সাথে একটার সাথে আরেকটা কোনো সম্পর্ক নাই, কিন্তু কি হবে, এই দুটো কিন্তু একই সময়ে চলবে। অর্থাৎ উপরে অ্যাট্রিয়ামে চলতেছে আপনার এই পিওএফ প্রোডাকশন, নিচের ভেন্ট্রিকলে চলতেছে কিউআরএস প্রোডাকশন। তাহলে এই দুটো যখন একই সাথে তৈরি হবে, এই দুটাকে যখন আমি একই ইসিজি স্ট্রিপে ফেলবো, তখন আমার কি ঘটনা ঘটবে, তখন সেই ইসিজি দেখতে কেমন হবে, চলেন তাহলে দেখি কেমন হবে। এই যে অ্যাট্রিয়ার নিজের বিট, এই যে অ্যাট্রিয়ার নিজের বিট, তাই না? এই লালটা হলো কি অ্যাট্রিয়ার নিজের বিট, আর এর উপরে কি হবে, ভেন্ট্রিকলের বিট গুলো বসা শুরু করবে। এই যে দেখেন কিউ আর এস, এই যে টি, পিওএফ ঢাকা পড়ে গেছে, দেখছেন? আবার কি কিউ আর এস, আবার কি টি, আবার পিওএফ ঢাকা পড়ে গেছে, আবার এখানে কি কিউ আর এস টি, এবার আর পিওএফ ঢাকা পড়েনি। তাহলে খেয়াল করে দেখেন, এইটা হবে হলো আমার ইসিজি, অর্থাৎ ইসিজি তে আমার পি ওয়েভ এবং আর ওয়েভের ভিতরে কি থাকবে, কোনো ধরনের সম্পর্ক থাকবে না। তাহলে কি হবে, এই যে দেখেন এই পিআর ইন্টারভ্যাল, এটা কি হবে, ভেরিয়েবল হবে, পিআর ইন্টারভ্যাল ভেরিয়েবল হবে। কোথাও কোথাও আপনি কি হবে, পিওএফ কে খুঁজেই পাবেন না,
পিওএফ কে খুঁজে পাবেন না। কেন খুঁজে পাবেন না? সে ভেন্ট্রিকলের কিউআরএস এর নিচে চাপা পড়ে গেছে। তাহলে এটার ইসিজি দেখতে কিরকম হবে? পিআর ইন্টারভ্যাল কি হবে? ইররেগুলার। পিআর ইন্টারভ্যাল হবে ইররেগুলার। তাহলে চলেন ইসিজিটা দেখি। ইসিজিতে কি আছে? এই যে দেখেন, এখানে পিআর ইন্টারভ্যাল কত? খুব কাছাকাছি। এখানে কত? খুব কাছাকাছি। এখানেও খুব কাছাকাছি, তাই না? কিন্তু এই যে এখানে দেখেন পি আছে, পি এর পরে কিন্তু কোনো ধরনের কিউআরএস নাই। এখানে আবার পি কিন্তু কিউআরএস এর খুব কাছাকাছি চলে আসছে, তাই না? তাহলে এই যে দেখেন এরকম বিভিন্ন, আবার এই যে এখানে আসেন এই লিস্টটাতে দেখেন, এখানে দেখেন এই যে দেখেন পি কিউআরএস এর গায়ের উপর উঠে গেছে। এখানে পি এর পরে আবার কিউআরএস নাই। এখানে পি কিউআরএস এর ভিতরে আবার ঢুকে গেছে। এখানে পি এর পরে আবার কিউআরএস নাই। আবার এখানে দেখেন এই যে পি ওয়েভ আছে, আর এখানে কিউআরএস এর আগে কোনো পি ওয়েভ খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে আবার কি পি ওয়েভ আছে, কোনো কিউআরএস নাই। এখানে আবার কিউআরএস এর আগে পি ওয়েভ চলে আসছে। এর পরেরটা আবার দেখেন এই যে পি ওয়েভ আছে, এখানে পি ওয়েভ এর কোনো খোঁজই নাই। তাহলে এই যে পিআর ইন্টারভ্যাল এক এক জায়গায় এক এক রকম হইলো, এটা হলো আপনি কই পাবেন? থার্ড ডিগ্রি এভি ব্লক কিংবা কমপ্লিট হার্ড ব্লকে। তাহলে এটা আমাদের গেল যে এভি ব্লক নিয়ে আলোচনা। তাহলে এরপরে আর কি ব্লক থাকে? এরপরে যে ব্লক থাকে সেটার নাম হলো বান্ডল ব্রাঞ্চ ব্লক। তো বান্ডল ব্রাঞ্চ ব্লক জিনিসটা আসলে কি? এটা আমরা অনেক জায়গায় পড়ি বা অনেক জায়গায় শুনি, কিন্তু আমরা কিন্তু এই জিনিসটা বুঝতে আমাদের অনেকেরই সমস্যা হয় যে এটা কি আসলে বান্ডল ব্রাঞ্চ ব্লকটা আসলে কি। তো দেখেন, বান্ডল ব্রাঞ্চ ব্লক হলো, আমরা জানি এসএ নট থেকে ইম্পালস তৈরি হয়ে এটা কই আসে? এবি নটে আসে, তাই না? এই এবি নট থেকে কি যায়? বান্ডল অফ হিজ দিয়ে এই যে রাইট বান্ডলে যায়, লেফট বান্ডলে যায়। এই জায়গায় যদি ব্লক হয়, এই জায়গাতে যদি ব্লক হয়, তখন আমি সেটাকে বলবো বান্ডল ব্রাঞ্চ ব্লক। এখন এখানে যেটা কথা সেটা হলো যে আপনার এই যে দেখেন, যদি রাইট বান্ডলে ব্লক হয় তাহলে কিন্তু একটা সিঙ্গেল ফাইবার, অর্থাৎ রাইট বান্ডলে ব্লক হলে একটা সিঙ্গেল ব্লক। কিন্তু লেফট বান্ডলে আপনার দুই ধরনের ব্লক হইতে পারে। এই যে লেফট বান্ডলে যদি মেইন ব্রাঞ্চে ব্লক হয় তাহলে পরে কি হবে? পুরোটাই ব্লক। কিন্তু কখনো কখনো এই লেফট বান্ডলের আবার একটা অ্যান্টেরিয়র ব্রাঞ্চ থাকে, একটা পোস্টেরিয়র ব্রাঞ্চ থাকে। কখনো কখনো কি দেখা যায়? শুধুমাত্র অ্যান্টেরিয়র ব্রাঞ্চে ব্লক হয়ে গেছে, কখনো দেখা যায় শুধুমাত্র পোস্টেরিয়র ব্রাঞ্চে ব্লক হয়ে গেছে। তো যখন এই জায়গাগুলোতে ব্লক হবে তখন আমি সেটাকে বলবো বান্ডল ব্রাঞ্চ ব্লক। যখন রাইট বান্ডল ব্লক হবে তখন আমি তাকে বলবো রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। যখন লেফট বান্ডল ব্লক হবে তখন আমি তাকে বলবো লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক। যখন লেফট বান্ডলের অ্যান্টেরিয়র ফেসিকুলার ব্লক হবে তখন তাকে আমি বলবো লেফট অ্যান্টেরিয়র ফেসিকুলার ব্লক। আর নিচে ব্লক হলে বলবো লেফট পোস্টেরিয়র ফেসিকুলার ব্লক। তো এই ব্লক হওয়ার গুরুত্বটা আসলে কোথায়? এই ব্লক হওয়ার গুরুত্বটা হলো, এই ব্লক হওয়ার গুরুত্বটা হলো যে আপনার যখন এই ফাইবারগুলো ঠিক থাকে তখন এই দুই ভেন্ট্রিকলের ডিপোলারাইজেশন, অর্থাৎ ভেন্ট্রিকলে পজিটিভ ওয়েভ ছড়িয়ে পড়া, এই ডিপোলারাইজেশনটা খুব সুন্দর সিনক্রোনাইজড ভাবে হয়। কিন্তু যখনই এই বান্ডল ব্রাঞ্চ ব্লক হবে তখনই কি হবে? এই ডিপোলারাইজেশনটা আর খুব সুন্দরভাবে আপনার সিনক্রোনাইজড ওয়েতে আপনার এই ডিপোলারাইজেশনটা হবে না। তাহলে পরে কি হবে? আপনার ইসিজির কিউআরএস কমপ্লেক্সটা ঠিকঠাক মতো আর প্রডিউস হবে না। কারণ আমরা কি জানি, এই যে কিউআরএস কমপ্লেক্স এটা আসলে কি নির্দেশ করে? এটা ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন নির্দেশ করে। তাহলে যদি এই ভেন্ট্রিকলটা একসাথে সুন্দরভাবে ডিপোলারাইজেশন না হতে পারে তাহলে পরে কি হবে? এই প্যাটার্নটাও নষ্ট হয়ে যাবে। তো চলেন আমরা দেখি যে কোন বান্ডল ব্রাঞ্চ ব্লকে কি ধরনের প্যাটার্ন পাওয়া যায়। তাহলে প্রথমে আমরা যেটা দেখবো সেটা হলো যে এলবিবি, লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক। এটা আপনি কেমনে মনে রাখবেন? এটা সংক্ষেপে মনে রাখেন উইলিয়াম। এটা সবাই মনে রাখেন উইলিয়াম। উইলিয়াম, উইলিয়াম কেন? এই যে দেখেন লেফট বান্ডল, লেফটের ভিতরে এল আছে না? উইলিয়ামের ভিতরেও কিন্তু এল আছে। আর এই ডাব্লিউ আর এম এর তৈরি মানে মাঝে যা কি, মাঝে যা হলো ভি1 এ আপনি পাবেন ডাব্লিউ প্যাটার্ন, ভি1 ভি2 তে পাবেন ডাব্লিউ প্যাটার্ন, আর ভি5 ভি6 এ পাবেন এম প্যাটার্ন। এটা যদি আপনার লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক হয়। তো দেখেন ডাব্লু প্যাটার্ন কি জিনিস? একটা নরমাল ইসিজি যদি আপনি চিন্তা করেন তাহলে এটা কি? কিউ আর এস, এটা তো টি। তাহলে একটা নরমাল যে ইসিজি সেটা তো নিজে একটা ডাব্লু প্যাটার্ন, তাই না? এই যে কিউ একটা ডাব্লুর বাহু, এটা একটা ডাব্লুর বাহু, তাহলে এটা তো ডাব্লু প্যাটার্ন নরমালি হয়েই থাকলো। তাহলে এটার আবার কেমনে আমি লেফট বান্ডল ব্রাঞ্চে নিয়ে আসবো? কিভাবে নিয়ে আসবো আমি একটু পরে দেখাবো। আরেকটা হলো কি এম প্যাটার্ন। এম প্যাটার্ন কি? এই যে একটা উপরে আর ওয়েভ, তার পাশে আরেকটা আর ওয়েভ, এইভাবে যদি দুইটা আর ওয়েভ পাশাপাশি থাকে তখন আমি সেটাকে কি বলবো? আর এস আর প্যাটার্ন কিংবা এম প্যাটার্ন। ঠিক আছে? তাহলে আমার এলবিবি ডায়াগনোসিস করার জন্য আমার কি থাকতে হবে?
উইলিয়াম, আমার উইলিয়াম থাকতে হবে। উইলিয়াম মানে কি, V1 V2 তে ডাব্লু, এই জন্য ডাব্লু আগে, আর V5 V6 এ এম, এটাই হলো উইলিয়াম। আর পাশাপাশি আর কি থাকতে পারে, মোনোফেজিক ওয়াইড আর ইন লিড 1 AVL, লিড 1 AVL কেন আমি একটু পরে দেখাচ্ছি। সাথে পাশাপাশি কি থাকতে পারে, ডিসকর্ডেন্ট টি ওয়েভ। ডিসকর্ডেন্ট টি ওয়েভ কি আমি একটু আগে বললাম, এই যে কিউআরএস এর দিক যেদিকে টি ওয়েভ সাধারণত সেই দিকেই থাকে, কিন্তু কোনো কারণে যদি এই কিউআরএস এর দিক যেদিকে টি ওয়েভ তার উল্টা পাশে থাকে, তখনই আমি তাকে বলবো ডিসকর্ডেন্ট। তো চলেন দেখি আমরা। আচ্ছা, এই যে দেখেন, এখান থেকে আপনাকে শিখতে হবে যে আমার লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক হলে পরে কি হতে পারে। যেটা হতে পারে সেটা হলো যে, যেহেতু আমার রাইট সাইডের ফাইবার ঠিক আছে, তাহলে রাইট সাইডে কি হবে, আমার ডিপোলারাইজেশন এই ফাইবার দিয়ে হবে, তাই না? এই ফাইবার দিয়ে হবে। তাহলে এই ফাইবার দিয়ে কি হলে কি হবে, খুব সুন্দরভাবে এটা দ্রুত ডিপোলারাইজেশন হয়ে যাবে। অর্থাৎ রাইট সাইডটা, ডান পাশটা আমার কি হলো, ডান পাশটা কি হলো, খুব সুন্দরভাবে আমার ডিপোলারাইজেশন হয়ে গেল। কারণ কি হয়েছে, তার তো বান্ডল ঠিক আছে। কিন্তু লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক যেহেতু আমি বলতেছি, তার মানে কি, তার মানে তার লেফট সাইডে কিন্তু কোনো ধরনের ইম্পালস যাচ্ছে না, এই ব্রাঞ্চ দিয়ে কোনো ইম্পালস যাচ্ছে না। তাহলে সে কি ডিপোলারাইজেশন হবে না? সে ডিপোলারাইজেশন হবে। মনে করেন এটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, তাই না? সে কি হবে, সেল টু সেল পদ্ধতিতে, অর্থাৎ এক সেল থেকে আরেক সেলের মধ্যে যে ডিপোলারাইজেশন হয়, সে সেই পদ্ধতিতে আপনার ডিপোলারাইজেশন হবে। তাহলে শুরুতে আপনার কোন ডিপোলারাইজেশন হলো, শুরুতে আপনার রাইট সাইডে ডিপোলারাইজেশন হলো, রাইট সাইডে পরে আপনার কোথায় ডিপোলারাইজেশন হলো, এরপরে আপনার লেফট সাইডে ডিপোলারাইজেশন হলো। তো দেখেন, আমি যখন প্রথম 2 দিন পড়াইছিলাম তখন কি আপনার মনে আছে, এই যে আমরা যখন লিড গুলো বসাই, সেই লিড গুলোতে কিভাবে কে থাকে, এক্সকিউজ মি, হ্যাঁ, কিভাবে কে থাকে, এই যে দেখেন এই বরাবর কে ছিল, লিড এভিএল, তাই না? এই বরাবর ছিল হলো লিড এভিএল, আর এই বরাবর কে ছিল, লিড 1। এই যে দেখেন এই বরাবর ছিল হলো লিড 1, তাই না? আর পায়ের বরাবর কে ছিল, এভিএফ। তাহলে বাম পাশটা যেহেতু লিড 1 এবং এভিএল এর কাছাকাছি থাকে, সেহেতু কি হবে, আমি লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লকে এই লিড 1 এবং এভিএল এ একটা চেঞ্জ পাবো, তাই না? লিড 1 এভিএল একটা চেঞ্জ পাবো। কি চেঞ্জ পাবো, ওয়াইড আর। ওয়াইড আর মানে কি, আমার স্বাভাবিক কিউআরএস কমপ্লেক্স কি হয়, স্বাভাবিক কিউআরএস কমপ্লেক্স হয় চিকন, স্বাভাবিক কিউআরএস কমপ্লেক্স কি হয়, চিকন। কিন্তু এখানে কেন ওয়াইড আর হলো, কারণ স্বাভাবিক কিউআরএস কমপ্লেক্স চিকন হওয়ার কারণ হলো এটা নার্ভ ফাইবার দিয়ে, এটা স্পেশালাইজড ফাইবার দিয়ে ডিপোলারাইজেশন হচ্ছে, এই জন্য এটা খুব সুন্দর চিকন। কিন্তু এখানে তো আমার সেল টু সেল ডিপোলারাইজেশন হচ্ছে, এই জন্য এটা ডিপোলারাইজেশন হতে সময় লাগবে। আর ইসিজির এই এক্সিস বরাবর কি নির্দেশ করে, টাইম নির্দেশ করে না? তাহলে এই জন্যই এই আর ওয়েভটা কি হবে, মোটা হবে। এই জন্যই 1 AVL এ মোটা আর পাওয়া যায়, কারণ এরা লেফট ভেন্ট্রিকুলার পাশাপাশি থাকে। ঠিক আছে, এটা একটা কথা গেল। আর 2 নাম্বার কথা, চেস্ট লিড গুলা যেটা আমি প্রথম 2 দিনে অনেকবার দেখাইছি, মনে করেন তো, রাইট ভেন্ট্রিকুলার কাছাকাছি কে থাকে, V1 V2, লেফট ভেন্ট্রিকুলার কাছাকাছি কে থাকে, V5, আর হলো কি থাকে, V6। তাহলে যদি আমার এই 2 ভেন্ট্রিকুলের ডিপোলারাইজেশন হতে সমস্যা হয়, তাহলে সবচেয়ে ভালো আমি কোথায় ধরতে পারবো, চেস্ট লিডের V1 V2 দিয়ে ধরতে পারবো, আর হলো V5 V6 দিয়ে ধরতে পারবো। এই জন্যই আমি বান্ডল ব্রাঞ্চ ব্লকে কি করি, V5 দেখি এবং V1 2 দেখি এবং V5 6 দেখি, কারণ এই দুটো লিডই ভেন্ট্রিকুলার সব থেকে কাছাকাছি থাকে। তো চলেন এবার আমরা ইসিজি দেখি যে কোন ইসিজি তে কি পাবো। তার আগে আমরা ইসিজি প্যাটার্নটা একবার দেখি। এই যে দেখেন, যে ডান পাশেরটা দেখেন, লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক যেটা, সেটা দেখেন যে লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক, এখানে আপনি কি পাবেন, এখানে আপনি লিড V1 V2 তে ডাব্লিউ উইলিয়ামস, এই যে দেখেন উইলিয়ামস, এই উইলিয়ামস পাবেন। আর এখানে হলো কি পাবেন, V5 V6 পাবেন, উইলিয়ামস এর এম পাবেন। তাহলে এখানে কি পাচ্ছেন, ডাব্লিউ, আর V5 V6 এর কি পাচ্ছেন, এম। আর এই যে যেটা ডাব্লিউ দেখতে পাচ্ছেন, এটার নাম আসলে কি, ডিপ এস। এটা হলো কি, ডিপ এস, এটার নাম কি, ডিপ এস। আর এটার নাম কি, ব্রড আর, ব্রড ক্লামজি আর, কিংবা এটা আরেক নাম কি, আর এস আর প্যাটার্ন। ঠিক আছে, তাহলে এই ধরনের পাবেন। তাহলে এটা আরেকটা দেখি আমরা ছবি, এই যে দেখেন, এই যে এটা দেখেন, এটার সাথে আরো সুন্দরভাবে মেলাতে পারবেন। V1 এ আপনি কি পাবেন, V1 এ আপনি পাবেন উইলিয়ামের ডাব্লিউ, আর V5 6 এ কি পাবেন, এম এর এম। এই যে দেখেন, খেয়াল করেন,
এলবিবির ইসিজিটা এইরকম হতে পারে, এইরকম দেখতে হতে পারে, এইরকম দেখতে হতে পারে। এর পাশাপাশি আর কি হতে পারে, ব্রড ওয়াইড আর থাকতে পারে। কিরকম থাকতে পারে, এটা যখন আমি ইসিজি দেখবো তখন এই জিনিসগুলো আমার কাছে আরো ক্লিয়ার হবে। চলো দেখি আমরা। আচ্ছা, এই যে দেখেন, এই ইসিজিতে খেয়াল করে দেখেন কি বললাম আমি, আমার এলবিবিতে উইলিয়াম, তাই না? উইলিয়ামের আমার কি ডাব্লু হলো V1 V2। আমি V1 V2 থেকে ডাব্লু পাচ্ছি না, V1 V2 তে ডাব্লু পাচ্ছি না। তাহলে আমি এখন কই যাব, আমি এখন যাব হলো V5 V6, যেখানে উইলিয়ামের এম পাওয়া যায় কিনা। হ্যাঁ, এই যে দেখেন খাঁজ কাটা এম পাওয়া যাচ্ছে, V5 V6 এ খাঁজ কাটা এম পাওয়া যাচ্ছে। পাশাপাশি আমি কি বলছিলাম, টিওএফ কি থাকে, ডিসকর্ডেন্ট। এই যে দেখেন কিউআরএস এর উল্টা পাশে টিওএফ দেখছেন, এই যে কিউআরএস এর উল্টো পাশে টিওএফ, কিউআরএস এর উল্টো পাশে টিওএফ, অর্থাৎ ডিসকর্ডেন্ট। আচ্ছা, আর পাশাপাশি কি থাকে, এই যে একটু আগে বললাম হার্টের লেফট সাইডে কোন লিড থাকে, এখানে কে থাকে, এভিএল, আর এদিকে কে থাকে, লিড 1। তো লিড 1 এবং এভিএল এ কি পাওয়া যাওয়ার কথা, ব্রড আর। কেন ব্রড আর পাবো, কারণ লেফট ভেন্ট্রিকল সেল টু সেল পদ্ধতিতে ডিপোলারাইজেশন হয়, ফলে তাদের সাইজ অনেক বড় হয়ে যায়। তাহলে এই যে দেখেন 1, এখানে কিন্তু আর ওয়েভ কিন্তু বড়, 3 ঘরের থেকে বড়। এই দেখেন আর ওয়েভ 3 ঘরের থেকে বড়। এভিএল এ আসি দেখি, হ্যাঁ এই যে এভিএল দেখেন আর ওয়েভ কিন্তু 3 ঘরের থেকে বড়। পাশাপাশি এখানে দেখেন এই যে ডিসকর্ডেন্ট টি ওয়েভ, এই যে দেখেন ডিসকর্ডেন্ট টি ওয়েভ। ঠিক আছে, তাহলে এটা আমার কি হলো, এলবিবির একটা ইসিজি। চলেন আমরা আরেকটা দেখি। আচ্ছা, এখানে কি আছে আমরা দেখি, আবারও উইলিয়াম মেলাই দেখি উইলিয়াম পাওয়া যায় কিনা। V1 এ নাই, V2 তে নাই, ডাব্লু নাই। এখানে একটু ডাব্লুর মতো যদি মনে হচ্ছে, কিন্তু ক্লিয়ার না। আচ্ছা, V5 এ দেখি, হ্যাঁ B5 আমার উইলিয়ামের এম আছে। এখানে কি আছে, উইলিয়ামের এম আছে। পাশাপাশি দেখেন কি এটা, এই যে ডিসকর্ডেন্ট টিওএফ, ডিসকর্ডেন্ট টিওএফ। আচ্ছা, এবার 1 এভিএল এ আসি দেখি তো। হ্যাঁ, এই যে 1 এ কিন্তু আপনার ব্রড আর আছে। এভিএল এ কি আছে, হ্যাঁ এই যে এভিএল এ ব্রড আর আছে। এই যে দেখেন 1 এ কিন্তু আপনার ডিসকর্ডেন্ট টিওএফ আছে, এভিএল ও কিন্তু আপনার ডিসকর্ডেন্ট টিওএফ আছে। সুতরাং এটা কি, এটাও আমার একটা এলবিবি। আচ্ছা, চলেন আমরা আরেকটা ইসিজি দেখি। এই যে দেখেন, এখানে আসেন দেখি যে কি পাওয়া যায়। এই যে V1 এ উইলিয়ামের ডাব্লু, হ্যাঁ এই যে ডাব্লুর মতো একটু পাওয়া যাচ্ছে, মাথা খাঁজ কাটা। V2 তে কি, হ্যাঁ আরো ক্লিয়ার, এই যে এখানে আরো ক্লিয়ার, ডাব্লু পাওয়া গেল, যাক একটা ডাব্লু পাওয়া গেছে। পাশাপাশি কি আছে দেখি তো, V5 V6 এ, হ্যাঁ V5 V6 এ নাই, এই যে V6 এ দেখেন একটা এম পাওয়া যাচ্ছে, দেখছেন এই যে একটা এম আছে। আর এখানে কি আছে, এই যে ডিসকর্ডেন্ট টি। আচ্ছা, চলেন এখন আমরা তাহলে 1 এভিএল দেখে আসি। হ্যাঁ, এই যে 1 এ দেখেন ব্রড আর, সাথে কি ডিসকর্ডেন্ট টি ওয়েভ। এই যে এভিএল এ দেখেন ব্রড আর, সাথে কি ডিসকর্ডেন্ট টি ওয়েভ। সুতরাং এটা কি, এটাও একটা এলবিবি। তাহলে এটা না হয় গেল এলবিবি। এটা কি এলবিবির মেইন ব্রাঞ্চ, তাই না? আচ্ছা, এখন দেখেন আমরা একটু আগে তো বললাম যে এলবিবির তো ব্রাঞ্চ আবার দুইটা, তাই না? এলবিবির ব্রাঞ্চ কয়টা, দুইটা না? এই যে অ্যান্টেরিয়র ফেসিকল আর হলো পোস্টেরিয়র ফেসিকল, এই দুইটা ফেসিকল থাকে। তো এতক্ষণ আমরা যে ব্রাঞ্চগুলো দেখলাম উইলিয়ামস, সেটা হলো এই মেইন ব্রাঞ্চে ব্লক, এই মেইন ব্রাঞ্চে ব্লক। কিন্তু এমনও তো হতে পারে যে আপনার শুধু পোস্টেরিয়র ফেসিকল ব্লক হলো, কিংবা শুধুমাত্র অ্যান্টেরিয়র ফেসিকল ব্লক হলো। তো সেটা আপনি কিভাবে চিনবেন, সেটা আপনি চিনবেন এক্সিস ডেভিয়েশনের মাধ্যমে। কিভাবে চিনবেন, এক্সিস ডেভিয়েশন। আমি যখন কার্ডিয়াক এক্সিস পড়িয়েছিলাম প্রথম দিনে, তখন আমি বলেছিলাম যে এই জিনিসটা পড়তে আপনার খুব বিরক্ত লাগতেছে, বুঝতে খুব সমস্যা হচ্ছে, কিন্তু এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ ফিউচারে এটা আপনার অনেক কাজে লাগবে। তো দেখেন এটা সেরকম একটা জায়গা আছে, অনেকগুলো কাজের ভিতরে এটা একটা। যে কিভাবে আমি এই ফেসিকল ব্লক বের করি, এটা আমি বের করি এক্সিস ডেভিয়েশনের মাধ্যমে। ঠিক আছে, ফার্স্টে কি করতে হবে, প্রথমে কি করতে হবে, যে এক্সিস ডেভিয়েশনের অন্য কোনো কজ আছে কিনা সেটাকে খুঁজে বের করতে হবে। যদি আপনি এক্সিস ডেভিয়েশনের অন্য কোনো কজ খুঁজে না পান, তখন আপনি চিন্তা করবেন যে আচ্ছা আমি যেহেতু অন্য কোনো কজ খুঁজে পাচ্ছি না, তাহলে খুব সম্ভবত আমার পেশেন্টের ফেসিকুলার ব্লক আছে। তো এটার সাথে কিভাবে এক্সিস ডেভিয়েশন রিলেটেড, আমার এই হাতের দিকে তাকান, আমার এটা বাম হাত, ঠিক আছে? এই বাম হাতটা আপনি এইভাবে ধরেন। বাম হাতের তাহলে বুড়া আঙ্গুল কোন দিকে থাকলো, বুড়া আঙ্গুল থাকলো বাম পাশে, আর তর্জনী থাকলো সামনে এবং ডান পাশে, তাই না? এটা তো স্বাভাবিক যে তর্জনী সামনের দিকে থাকতেছে আর বুড়া আঙ্গুল পেছনের দিকে থাকতেছে, এবং বুড়া আঙ্গুল কই থাকতেছে, বাম পাশে। তাহলে যদি আপনার অ্যান্টেরিয়র ফেসিকল ব্লক হয়ে যায়, তাহলে আপনার কোনটা খোলা থাকলো, বাম পাশের থাম্ব খোলা থাকলো না? তাহলে অ্যান্টেরিয়র ফেসিকল যদি ব্লক হয়, তাহলে আপনার হবে লেফট এক্সিস ডেভিয়েশন। আর যদি পোস্টেরিয়র ফেসিকল ব্লক হয়, তাহলে আপনার কি হবে, রাইট এক্সিস ডেভিয়েশন। দেখছেন, এইভাবে কিন্তু সুন্দরভাবে মনে রাখা যায়, তাহলে কিন্তু আর মুখস্থ করতে হয় না। এটা অনেকে মুখস্থ করে, করতে গিয়ে ভুল করে, তো এই ভুল করার দরকার নাই। আবারও খেয়াল করেন, আপনি আপনার বাম হাতটা আপনার সামনে নেন,
তাহলে বাম হাতের তর্জনী থাকলো সামনে, বাম হাতের বুড়ো আঙ্গুল থাকলো পিছনে। আপনি যদি সামনের আঙ্গুলকে ব্লক করেন তাহলে আপনি অ্যান্টেরিয়র ফেসিকলকে ব্লক করছেন। অ্যান্টেরিয়র ফেসিকলকে ব্লক করার অর্থ আপনার পোস্টেরিয়র ফেসিকল ঠিক আছে, যেটা কিনা লেফট সাইডে, তাহলে কি হবে আপনার লেফট এক্সিস ডেভিয়েশন, লেফট এক্সিস ডেভিয়েশন। আর পোস্টেরিয়র ফেসিকলকে ব্লক করছেন তাহলে কি হবে আপনার ডান পাশে ঠিক আছে, তাহলে কি হবে যে আপনার রাইট এক্সিস ডেভিয়েশন। চলেন এখন তাহলে আমরা ইসিজি দেখি। আচ্ছা, ও আচ্ছা, যেটা বললাম যে আমাকে কি করতে হবে, প্রথমে এক্সিস ডেভিয়েশনের অন্যান্য কজ আলাদা করতে হবে, বাদ দিতে হবে যে এগুলো কারণে আমার এক্সিস ডেভিয়েশন হয়নি। তো তো কি কি কজ আছে, যে রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে, অ্যান্টেরোল্যাটারাল এমআই হতে পারে, এগুলোতে আমার কি হতে পারে, রাইট এক্সিস ডেভিয়েশন। আপনি দেখলেন যে পেশেন্টের রাইট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিও নাই এবং অ্যান্টেরোল্যাটারাল এমআইও নাই, তাহলে কি হবে আপনার, তখন চিন্তা করতে হবে যে আপনার ফ্যাসিকুলার ব্লক আছে কিনা। আচ্ছা, আরেকটা কি, লেফট এক্সিস ডেভিয়েশন। লেফট এক্সিস ডেভিয়েশনের ক্ষেত্রে আপনাকে কি চিন্তা করতে হবে, যে এর ইনফিরিয়র এমআই বা লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি আছে কিনা। যদি এগুলো বাদ দিতে পারেন তাহলে আপনার কি হবে, তখন আপনি কি নিয়ে কাজ করবেন, তখন আপনি কাজ করবেন তখন আপনি কাজ করবেন ফ্যাসিকুলার ব্লক নিয়ে। তাহলে চলেন দেখি এখন যে লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক। তাহলে যদি আমি এই ছবির সাথে আমার হাতের সাথে আবারও মিলাই, তাহলে দেখা যাক হাতের সাথে মিলাই আমি কি পাই। আমি বলতেছি অ্যান্টেরিয়র ফেসিকুলার ব্লক, তাহলে অ্যান্টেরিয়র ফেসিকুলার ব্লক করছি, তাহলে কি পোস্টেরিয়রটা ঠিক আছে, তাহলে আমি কি পাবো, লেফট এক্সিস ডেভিয়েশন, তাই না? তাহলে দেখি যে লেফট এক্সিস ডেভিয়েশন পাওয়া যায় কিনা। আপনারা যদি এক্সিস এর ক্লাসটা ভালো মতো করে থাকেন তাহলে খুব ভালো মতো মাথায় থাকার কথা। এই যে এটা হলো কি আমার লিড 1, তাই না? এদিক দিয়ে কি গেছে আমার এভিএল, এখানে কি আসছে আমার লিড 2, আর পায় হলো কি এভিএফ, তাই না? তাহলে যেহেতু আমি বলতেছি যে অ্যান্টেরিয়র ফেসিকুলার ব্লক, অ্যান্টেরিয়র ফেসিকুলার ব্লক, তাহলে কি পাবো, লেফট এক্সিস ডেভিয়েশন। তাহলে লেফট এক্সিস ডেভিয়েশন হলে আমার এক্সিসটা কি হবে, লেফট সাইডে সরে আসবে, তাই না? এই যে দেখেন লেফট সাইডে সরে আসবে, তাহলে লেফট হলো যদি সরে আসে, এই যে এল লেফট সাইডে সরে আসে, তাহলে কি হবে, আমার লিড 2 থেকে দূরে সরে গেল না? লিড 2 থেকে দূরে সরে গেলে কি হবে, লিড 2 তে আমি নেগেটিভ ডিফ্লেকশন পাবো, লিড 1 এবং এভিএল এ পজিটিভ পাবো। এই যে দেখেন লিড 1 এ পজিটিভ কিউআরএস, লিড 2 তে কিন্তু নেগেটিভ, অর্থাৎ আর ওয়েভটা ছোট, এস ওয়েভ অনেক বড়, আর ওয়েভটা ছোট, এস ওয়েভ অনেক বড়, তার মানে নেগেটিভ ডিফ্লেকশন। পাশাপাশি এভিএল এ কি আর ওয়েভ বড়, এস ওয়েভ নাই, মানে এখানেও পজিটিভ, অর্থাৎ 1 এও পজিটিভ, এভিএল ও পজিটিভ, আর 2 তে কি হচ্ছে নেগেটিভ। তার মানে এটা কি, এটা একটা লেফট এক্সিস ডেভিয়েশন। যদি আপনি লেফট এক্সিস ডেভিয়েশন অন্য সব কারণ বাদ দিতে পারেন তাহলে এটা অবশ্যই কি হবে, একটা ফ্যাসিকুলার ব্লক, লেফট অ্যান্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক। তাহলে চলেন পরের সিরিজ দেখি আমরা, লেফট পোস্টেরিয়র ফেসিকুলার ব্লক কি হবে। তাহলে আবার এই আঙ্গুলের দিকে তাকান, আমি পোস্টেরিয়রলি ব্লক করছি, তাহলে অ্যান্টেরিয়রটা ভালো আছে, অ্যান্টেরিয়র কোন দিকে আছে, ডান দিকে, তাহলে কি পাবো, রাইট এক্সিস ডেভিয়েশন। চলেন তাহলে একই নিয়ম মেনে দেখি যে রাইট এক্সিস ডেভিয়েশন পাওয়া যায় কিনা। এই যে এটা কি আমার এভিএল, এটা কি আমার লিড 1, তাই না? এভিএল এটা লিড 1, এখানে কি থাকে লিড 2, তাই না? আর এই বরাবর থাকবে হলো আমার এভিএফ। তাহলে আমি এটাকে কি বলতেছি, রাইট এক্সিস ডেভিয়েশন। তাহলে আমার এক্সিসটা কি হবে, কোন দিক চলে আসবে, আমার এক্সিস এই দিক বরাবর চলে আসবে, রাইট সাইডে চলে আসবে। তাহলে কি হলো, আমার 1 থেকে দূরে সরে আসলো, তাহলে 1 হবে নেগেটিভ, 2 হবে পজিটিভ, এভিএফ হবে পজিটিভ। তাহলে 1 এ দেখি আমি, 1 এ আর ওয়েভ কিন্তু এস ওয়েভের থেকে ছোট, তার মানে 1 কি, 1 নেগেটিভ, আর 2 তে কি আর ওয়েভ এস ওয়েভের থেকে বড়, তাহলে 2 হলো পজিটিভ। আর এভিএফ এ দেখি, এভিএফ এ আর এফ এস এর থেকে বড়, তাহলে এভিএফ কি, এভিএফ ও পজিটিভ। তাহলে এই ক্ষেত্রেও যদি আপনি অন্যান্য সব কিছু বাদ দিতে পারেন এক্সিস ডেভিয়েশনের কজ, তাহলেও এটা আপনার কি, লেফট পোস্টেরিয়র ফ্যাসিকুলার ব্লক। তাহলে চলেন পরেরটাতে আমরা যাই, যে বাকি কি থাকলো, রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লকে কি রাখবেন, ম্যারো প্যাটার্ন, এখানে মনে রাখবেন হলো ম্যারো প্যাটার্ন, এম ডাব্লিউ, এম মানে কি আর এস আর প্যাটার্ন, আর B5 B6 এ কি পাবেন, ডাব্লিউ প্যাটার্ন। যথারীতি আবার একই কথা, যে ডাব্লিউ তো নরমালি থাকে, তো এই ক্ষেত্রে ডাব্লিউ মানে কি, এই ক্ষেত্রে ডাব্লিউ মানে আসলে এসটা ডিপ থাকবে, অর্থাৎ এক্ষেত্রেও কিউ আর থাকতেছে কিন্তু এস ওয়েভটা স্বাভাবিকের থেকে অনেক গভীর, এই জন্যই এর নাম হলো ডাব্লিউ প্যাটার্ন। ঠিক আছে, তাহলে রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লকে আমরা কি পাই, ম্যারো। এই ম্যারো কিভাবে মনে রাখবেন, যে রাইটে যেহেতু আর আছে, ম্যারোতেও আর আছে, তাহলে এখানে কি ম্যারো, আবার একই নিয়ম, B1 B2 তে এম, আর এটা হলো কি B5 B6 এ ডাব্লিউ, আর ওখানে কি ছিল উইলিয়াম, তাই না? লেফট বান্ডলে কি ছিল উইলিয়াম, অর্থাৎ B1 B2 তে ডাব্লিউ আর B5 B6 এ এম। এটা হলো শর্টকাট, এটা করবেন তাহলে ইনশাআল্লাহ আর ভুল হবে না। আচ্ছা চলেন তাহলে এখন আমরা কি করব, ইসিজি দেখি। আচ্ছা এই ইসিজি দেখার আগে এই ছবিটা দেখি একটু, দেখেন এই যে এটা হলো কি এম প্যাটার্ন,
ম্যারোর এম, ম্যারোর এম, আর এই যে দেখেন ডাব্লিউ প্যাটার্ন, কিউ আছে, আর আছে, এস আছে, কিন্তু এসটা কি ডিপ। কিউ আছে, আর আছে, এস আছে, কিন্তু এসটা কি ডিপ। এটা হলো কি ডাব্লিউ প্যাটার্ন। ঠিক আছে। আচ্ছা চলেন তাহলে এখন আমরা ইসিজি দেখি, ইসিজিতে কি পাবো। আচ্ছা এই যে দেখেন এখানে আমরা দেখি যে এম প্যাটার্ন পাওয়া যায় কিনা। হ্যাঁ এখানে এম প্যাটার্ন আছে। এম প্যাটার্ন মানে কি, এটা মাথায় রাখবেন যে এম মানে আপনি এম অক্ষর খুঁজতে যাবেন না, আপনি কি খুঁজবেন, আর এস আর প্যাটার্ন, অর্থাৎ একটা উঁচু ওয়েভ দেখবেন, একটা নিচু ওয়েভ দেখবেন, আর একটা উঁচু ওয়েভ দেখবেন। সেটা দেখতে এম এর মতো হইতেও পারে, কিংবা এইরকম ভ্যাচকানো হইতে পারে, যেটা দেখে আসলে এম বলে সাসপেক্ট করার কোনো কারণ নাই। এটা দেখে কিন্তু আপনার কখনোই মনে হবে না এম। আপনার কাজ কি, এই যে একটা শুরুতে একটা উঁচু ওয়েভ, তারপর একটা উঁচু ওয়েভ, তার মানে এই দুটা হলো কি, এই দুটা হলো আর, আর মাঝখানে একটা নিচু ওয়েভ যেটা কিনা হলো এস। আপনি হলো এই প্যাটার্নটা খুঁজবেন। আমি যখনই বলতেছি, মানে নাম দিচ্ছি যদিও আমি যে ম্যারো ম্যারো এম প্যাটার্ন, এম প্যাটার্ন, কিন্তু এটা আসলে কিন্তু দেখতে এম এর মতো হয় না। ঠিক আছে। এটা হলো আর, এই যে থাকবে মাঝখানে বিশাল বড় এস থাকতে পারে, তারপর ছোট্ট একটা আর থাকতে পারে। তো দেখেন আমার এখানে ভি ওয়ানে কি আছে, এই যে একটা আর আছে, এই যে একটা আর আছে, এখানে কি একদম গভীর এস, মানে এটাকে এম বলা যায়। আবার দেখেন এখানে কি, এই যে আর আছে, এই যে আর আছে, মাঝখানে একটা এস আছে, তাহলে এটাকেও কিন্তু আমার কি বলা যাবে, এম বলা যাবে। ঠিক আছে। চলেন এখন তাহলে ভি5 ভি6 এ দেখি যে ডিপ এস আছে কিনা। হ্যাঁ এই যে দেখেন ভি5 এ দেখেন এই যে আর ঠিকই আছে, সাথে কি এস কিন্তু অনেক গভীর। একটা নর্মাল সিজিতে কখনোই আপনার এরকম এস থাকবে না, একটা নর্মাল সিজিতে কখনোই এরকম এস থাকবে না, এত গভীর এস কখনোই থাকবে না। তাহলে এটা কি, এটা হলো অবশ্যই একটা আরবিবি ইসিজি। আচ্ছা ধরেন যে এটা তো আমার গেল এলবিবি আর আরবিবি, তো এগুলো তো আমি সিঙ্গেল একটা করে বলতেছি। তো যদি কখনো এরকম হয় যে আপনার এই যে এটা হলো রাইট বান্ডল, আর এটা কি লেফট বান্ডল, তাই না, এটা হলো পোস্টেরিয়র ব্রাঞ্চ মনে করেন, এটা মনে করেন অ্যান্টেরিয়র ব্রাঞ্চ। কখনো কখনো তো এমন হইতে পারে যে আমার রাইট বান্ডল ব্লক হয়েছে, সাথে এখানে অ্যান্টেরিয়র ফিজিক্যাল ব্লক হয়েছে, তাই না। তাহলে এরকম হইতে পারে। আবার আপনার রাইট বান্ডল ব্লক হয়েছে, পাশাপাশি কি হয়েছে আপনার, পাশাপাশি এই যে রাইট বান্ডল ব্লক হয়েছে, পাশাপাশি কি হয়েছে, পোস্টেরিয়রটা ব্লক হয়ে গেছে, এরকম হইতে পারে। কিংবা এমন হইতে পারে যে আপনার তিনটাই ব্লক হয়ে গেছে, সবই ব্লক হয়ে গেছে, তাই না। তো এই ইসিজি গুলো কিভাবে চিনবেন, তো তখন চলেন আমরা দেখি যে এই ইসিজি গুলো কিভাবে চিনবো। যদি আপনার রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লকের সাথে আপনার লেফট এক্সিস ডেভিয়েশন থাকে, তাহলে লেফট এক্সিস ডেভিয়েশনের অন্যান্য কজ যদি আপনি বাদ দিতে পারেন, তাহলে কি বুঝবেন আপনি, তাহলে পরে আপনি যেটা বুঝবেন সেটা হলো যে এই পেশেন্টের খুব সম্ভবত অ্যান্টেরিয়র ফেসিকলটা ব্লক আছে, তাই না। তো অ্যান্টেরিয়র ফেসিকল যদি ব্লক থাকে, তাহলে কোন এক্সিস ডেভিয়েশন হয়, তাহলে পরে আপনার লেফট এক্সিস ডেভিয়েশন হয়। তো যদি লেফট এক্সিস ডেভিয়েশন হয়, সাথে আপনার আরবিবির প্যাটার্ন পান, তাহলে সেটাকে আপনি কি বললেন, বাই ফ্যাসিকুলার ব্লক, বাই ফ্যাসিকুলার ব্লক, তাই না। তাহলে এই যে বাই ফ্যাসিকুলার ব্লক, তাহলে দেখি আমরা কিভাবে মিলাবো। প্রথমে দেখি যে আরবিবি আছে কিনা। আরবিবি কি, ম্যারো, ম্যারোর ভিতরে র আছে, রাইটের ভিতরে র আছে, তাই না। তাহলে ভি1 ভি2 তে এম, এই যে দেখেন ভি1 এ কিন্তু এম আছে, দেখছেন ভি2 তেও এম আছে। একটা কথা মাথায় রাখবেন, ভি1 ভি2 তে এম পাইছেন, ভি5 ভি6 এ কিছু পাননি, কোনো সমস্যা নাই। আপনার একটা ক্রাইটেরিয়া মিললেই হলো, এমন না যে আপনার সবগুলো ক্রাইটেরিয়া মিলতে হবে। আপনি শুধু ভি1 এম পাইছেন তাহলেও হবে। কারণটা কি, যদি আপনার কমপ্লিট আরবিবি হয় তাহলে আপনি একমাত্র সবগুলো পাবেন, কিন্তু আপনার সবসময় কমপ্লিট আরবিবি হবে তা না, আপনার কিন্তু পার্শিয়াল আরবিবিও হতে পারে। তো পার্শিয়াল আরবিবি যদি হয়, তখন কিন্তু আপনি সবগুলো লিডে এই ধরনের ফাইন্ডিংস পাবেন না। এই জন্য আপনি সবসময় সব লিডে ফাইন্ডিংস খুঁজতে যাবেন না, আপনি যে কোনো এক জায়গায় ফাইন্ডিংস পেয়ে গেলে বুঝে যাবেন যে হ্যাঁ এটা অবশ্যই আছে। তাহলে দেখেন ভি1 এও এম আছে, এম আছে। ভি5 ভি6 এ দেখি তো ডাব্লিউ পাওয়া যায় কিনা। হ্যাঁ ডাব্লিউ পাওয়া গেছে, এই যে দেখেন ডিপিএস দেখছেন, ভি5 এর ডিপিএস, এই যে দেখেন ভি6 এর ডিপিএস। আবার সাথে আমি কি দেখবো, যে রাইট সরি লেফট এক্সিস ডেভিয়েশন আছে কিনা। লেফট এক্সিস মানে কি, আবার একই কথা, এটা লিড 1, এটা হলো কি লিড এভিএল, তাই না, এটা কি লিড 2। তো রাইট সরি লেফট এক্সিস ডেভিয়েশন হয়েছে মানে কি, আমার এই এভিএল, এই এভিএল এর কাজ দিয়ে আমার এক্সিস্টে চলে গেছে। তার মানে কি 1 পজিটিভ থাকবে, 2 নেগেটিভ হবে। দেখেন 1 এ আপনার কি আছে, পজিটিভ, আর 2 তে কি আরো একটা ছোট, এস একটা অনেক গভীর, তারপর 2 নেগেটিভ। অর্থাৎ এখানে আরবিবির সাথে আপনার লেফট এক্সিস ডেভিয়েশন আছে, তার মানে এটা লেফট অ্যান্টেরিয়র ফেসিকুলার ব্লক আছে, অর্থাৎ এটা একটা বাইফেসিকুলার ব্লক।
আর আরবিবির সাথে যদি আপনি রাইট এক্সিস ডেভিয়েশন পান তখন আপনি কি হবে লেফট পোস্টেরিয়র ফেসিকুলার ব্লক। কেন আমি আবারও দেখাচ্ছি, বাম হাত চোখের সামনে নেন, এটা হলো সামনে এবং ডান পাশে থাকে হলো অ্যান্টেরিয়র ফেসিকল, পিছনে এবং বাম পাশে থাকে হলো আপনার থাম বরাবর কি থাকে পোস্টেরিয়র ফেসিকল। যেহেতু পোস্টেরিয়র ফেসিকল ব্লক হয়েছে তার মানে অ্যান্টেরিয়রটা ঠিক আছে, তার মানে কোন দিকে এক্সিস্ট চলে গেল আপনার রাইট সাইড এক্সিস্ট চলে গেল। তাহলে দেখি আমরা যে আরবিবির প্যাটার্ন পাওয়া যায় কিনা, চলেন। এই যে দেখেন ভি2 তে এম প্যাটার্ন, ভি2 তে এম প্যাটার্ন, হ্যাঁ মিলে গেছে। ভি1 এও এম প্যাটার্ন আছে, এই যে ছোট্ট আর বড় আর অর্থাৎ আর এস আর মিলে গেছে, তাহলে এটা একটা রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। দেখি ভি5 ভি6 এ পাওয়া যায় কিনা, হ্যাঁ এখানেও পাওয়া গেছে, দেখেন একদম ডিপ এস, দেখছেন ডিপ এস, আচ্ছা পাওয়া গেল। আচ্ছা আর এবার দেখি যে রাইট এক্সিস ডেভিয়েশন হয়েছে কিনা। রাইট এক্সিস ডেভিয়েশন মানে কি, আবারও একই কথা, এটা হলো কি আমার লিড 1 তাই না, এটা কি লিড 2, আর পায়ে কি থাকবে এভিএফ তাই না। তাহলে আমি যেহেতু বলতেছি রাইট এক্সিস ডেভিয়েশন, তাহলে এই কথার অর্থ কি আমার এক্সিস এই ডান পাশে চলে আসছে, তাহলে কি হবে 1 থেকে দূরে সরে গেছে, তাহলে 1 হবে নেগেটিভ, আর 2 এভিএফ এর কাজ দিয়ে গেছে, 2 এভিএফ হবে কি পজিটিভ। দেখা যাক যে এবার কি এক্সিস পাওয়া যায়। 1, এই যে দেখেন আর এর থেকে এস অনেক বড়, তাহলে 1 নেগেটিভ আর 2 কি পজিটিভ, আর এভিএফ কি এভিএফ ও পজিটিভ, তাহলে এখানে কি আছে রাইট এক্সিস ডেভিয়েশন, তার মানে এটা কি পোস্টেরিয়র ফ্যাসিকুলেশন ব্লক আছে, ঠিক আছে। আর এরপরে যেটা থাকতে পারে সেটা হলো যে ট্রাইফেসিকুলার ব্লক। এটা আসলে আমার মনে হয় না যে দরকার আছে, আমি বলতেছি শুনতে বিরক্ত লাগলে শোনার দরকার নেই, এটা অনেক কঠিন জিনিস, আপনাদের লেভেলে কোনো দরকার নেই। এই জিনিসগুলো আসলে কার্ডিওলজিস্টের কাজ, সব কাজ যদি আমরা করি তাহলে কার্ডিওলজিস্ট কি করবে তাই না। আপনাদের মানে প্রাইভেট প্র্যাকটিসের জন্য আসলে মানে এটা দরকার নেই, লাইফের জন্য দরকার নেই, শুধু আমি দেখাই দেই। দেখেন এই পেশেন্টের আরবিবির সাথে রাইট এক্সিস ডেভিয়েশন আছে। তো আরবিবি বলার জন্য আমি কি বলছিলাম, যে আমি বলছিলাম যে ম্যারো তাই না, ম্যারো। দেখেন ভি1 এ কিন্তু আপনার এম নাই, ভি2 তে এম নাই, দেখছেন। এই যে আমি বলছিলাম যে সবসময় আপনি সবকিছু পাবেন না, ভি1 ভি2 তে এম নাই, তো ম্যারোর ডাব্লিউ ভি5 ভি6 এ কিন্তু ডাব্লিউ নাই, দেখছেন। কিন্তু কি আছে এই যে ডিপিএস, যেহেতু ডিপিএস মানে এটা আসলে ডাব্লিউ, কারণ কি আমি কি বললাম এতক্ষণ ধরে, নর্মাল কিউআরএস কমপ্লেক্স সে নিজে একটা ডাব্লিউ, কিন্তু এই নর্মাল কিউআরএস কমপ্লেক্সের এসটা যখন বড় হয়ে যায় তখন সেটা হলো আমার আরবিবির জন্য স্পেসিফিক। তো এই যে দেখেন ডিপ এস ভি5 এর ডিপ এক্স, ভি6 এও ডিপ এস, তার মানে এটা কি আরবিবি। আর সাথে দেখি রাইট এক্সিস ডেভিয়েশন আছে কিনা, হ্যাঁ রাইট এক্সিস মানে কি এই যে 1, এটা হলো এভিএল, এটা হলো 1, এটা হলো 2, রাইট মানে এক্সিস আমার এই দিকে চলে আসছে, তাহলে কি হবে 1 নেগেটিভ হবে 2 পজিটিভ হবে। তো দেখেন এই যে 2 পজিটিভ 1 নেগেটিভ, পাশাপাশি কি এভিএফ ও পজিটিভ, অর্থাৎ এটা রাইট এক্সিস ডেভিয়েশন। আচ্ছা চলেন তাহলে আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা পরেরটা হলো যে বাইফেসিকুলারের সাথে যদি আপনি ফার্স্ট ডিগ্রি এভি ব্লক পান তাহলেও কিন্তু সেটা আপনার ট্রাইফেসিকুলার ব্লক, অর্থাৎ এই যে এতক্ষণ ধরে আমি যে আরবিবির সাথে আরএডি আর এলএডি দেখাচ্ছি, এটা হলো কি আমার বাইফেসিকুলার ব্লক তাই না। এখন আমি দেখাবো ট্রাইফেসিকুলার ব্লক, অর্থাৎ তিনটাতেই আপনার ব্লক হয়ে গেছে। অর্থাৎ এই যে দেখেন এটা হলো আমার কি রাইট বান্ডল, এটা কি লেফট বান্ডল। লেফট বান্ডলের কয়টা ব্রাঞ্চ, অ্যান্টেরিয়র ব্রাঞ্চ পোস্টেরিয়র ব্রাঞ্চ, অর্থাৎ রাইট বান্ডলও ব্লক হয়েছে, অ্যান্টেরিয়র ফেসিকুলো ব্লক হয়েছে, পোস্টেরিয়র ফেসিকুলো ব্লক হয়েছে। তো চলেন দেখি যে এখানে কি পাওয়া যায়। এই যে দেখেন ভি1 ভি2, এখানে আপনি কি পাইছেন, এখানে আপনি যেটা পাচ্ছেন সেটার নাম হলো এম প্যাটার্ন, অর্থাৎ ম্যারোর এম, অর্থাৎ রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক। সাথে এখানে কি আছে ভি5 ভি6 কি আছে এখানে দেখা যাক, হ্যাঁ ভি5 ভি6 কি পাচ্ছেন ডিপ এস, তাহলে কি হলো একদম রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক কনফার্ম। তাহলে আমি লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লক কই পাইলাম, ওই যে আমি শুরুতে বলছিলাম না যে লেফট বান্ডল ব্রাঞ্চ ব্লকে 1 এবং ইভিএল এ ওয়াইড আর থাকতে পারে, পাশাপাশি ডিসকর্ডেন্ট টি থাকতে পারে। দেখেন এই যে এখানে আরওএফটা কিন্তু মোনোফেজিক এবং ওয়াইড, এই যে দেখেন আরওএফটা মোনোফেজিক এবং ওয়াইড, পাশাপাশি কি এই যে দেখেন ডিসকর্ডেন্ট অর্থাৎ নিচের দিকে কিউআরএস এর দিকে নিচের দিকে, এই যে ডিসকর্ডেন্ট কিউআরএস এর দিকে নিচের দিকে, তাহলে এটা কি এটাও কিন্তু আপনার একটা এলবিবি। তাহলে আপনি চেস্ট লিডে কি পাইলেন, চেস্ট লিডে পাইলেন হলো আরবিবি, ঠিক আছে। আর এই 1 এভিএল লিডে কি পাইলেন এলবিবি, তার মানে এটা কি এটা একটা ট্রাইফেসিকুলার ব্লক, লেফট বান্ডলের দুইটা এবং রাইট বান্ডলের দুইটা, এটা হলো কি সবই গেছে। আচ্ছা এটা লাগবে না। আচ্ছা
তাহলে এই গেল হলো আমাদের বান্ডল ব্রাঞ্চ ব্লক। তাহলে দেখেন হার্ট ব্লকের মোটামুটি ইম্পর্টেন্ট দুইটা জিনিস, আমরা হার্টে যত ধরনের ব্লক আছে তার ভিতরে দুটো ইম্পর্টেন্ট জিনিস হলো এভি ব্লক এবং বান্ডল ব্রাঞ্চ ব্লক। এই দুটো বুঝতে আমাদের সব থেকে বেশি সমস্যা হয়। তো আমি চেষ্টা করেছি যে এই দুটোর কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়ার। ইনশাআল্লাহ এটার পরে আপনাদের আর কোনো কনসেপ্টের সমস্যা থাকার কথা না। এরপরে যখন আপনি বারবার এটাকে প্র্যাকটিস করবেন, বারবার রিভিশন করবেন, তখন দেখবেন যে জিনিসগুলো আপনার জন্য আরো সহজ হয়ে গেছে ইনশাআল্লাহ। আর আপনি যখনই বই পড়েন আপনার বুঝতে সমস্যা হবে না। ঠিক আছে, তাহলে এখন দুটো মজার জিনিস দেখবো। একটা নাম হলো ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম। এটা আমাদের মানে লাইফে কাজে লাগে। আসলে আমি চেষ্টা করেছি এই একটা ওয়ার্কশপে আসলে মানে সবকিছু কভার করা সম্ভব না। একটা ইসিজি অনেক মানে সমুদ্রের মতো। আমি চেষ্টা করেছি যে আসলে সমুদ্র যদি না বলি অন্ততপক্ষে একটা লেকের সমান, বড় লেকের সমান। আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে এই 3 দিনে যেন অন্তত সাঁতার কাটাটা শেখানো যায়, যেন এই লেকে আপনারা নিজেরা সাঁতার কেটে আসতে পারেন। একটা ইসিজি নিয়ে আসলে অনেকগুলো বই আছে, অসংখ্য বই আছে, এবং এক একটা বই কিন্তু অনেক বড় বড়, অনেক মোটা মোটা। এবং এগুলো যদি বাদও দিই, আমি যদি আব্দুল্লাহ স্যারের বইটাও বলি, সেটাও কিন্তু পড়তে যথেষ্ট কষ্ট হয়। তো আমি চেষ্টা করেছি যে এই 3 দিনে আপনাদের ইসিজির এমন একটা কনসেপ্ট তৈরি করে দেওয়ার যেন আপনাদের বুঝতে কোনো সমস্যা না থাকে, কোনো মানে ঝামেলা না হয়। যে বই আপনি পড়েন আপনি যেন বইয়ের ভাষাটা বুঝতে পারেন। কারণ অনেক সময় যেটা হয়, যেটা করে, যে বই দেখে ইসিজির প্যাটার্ন মুখস্থ করতে যায় সরাসরি, ছেলে পেলে সবসময় সরাসরি প্যাটার্ন মুখস্থ করতে যায়, কিন্তু ভিতরের লেখাটা পড়ে না। কেন লেখাটা পড়তেছে না? কারণ ভিতরের লেখাটা অনেক বেশি জটিল লাগতেছে, যে ওই কথাগুলো বুঝতে পারতেছে না। তো এই জিনিসটা কেন হয়? এই জিনিসটা এই কারণেই হয় যে ইসিজির বেসিক মেকানিজম সম্বন্ধে ক্লিয়ার কাট ধারণা থাকে না। দেখবেন প্রত্যেকটা বইয়ের প্রথম 100-150 পেজ, একটা বালতাজার একটা পছন্দের বই আমার, সেখানে প্রথম 100 পেজ শুধুমাত্র আপনার বেসিক কনসেপ্ট অফ ইসিজি নিয়ে লেখা। আপনি আব্দুল্লাহ স্যারের বই খুলবেন, যেই 100 পৃষ্ঠা লেখা আছে প্র্যাকটিস সেশন বাদ দিলে, সেই 100 পৃষ্ঠার প্রথম 50 পেজ বা প্রথম 40 পেজ শুধুমাত্র আপনার বেসিক কনসেপ্ট দিয়ে লেখা। তো আমরা কি করি, এই বেসিক কনসেপ্ট বাদ দিয়ে সরাসরি ইসিজি প্যাটার্ন মুখস্থ করতে যাই। প্যাটার্ন মুখস্থ করতে গিয়ে কি হয়, প্যাটার্ন আর মনে থাকে না। ইসিজি কি? ইসিজি একটা হিজিবিজি লাইন, হিজিবিজি হিজিবিজি হিজিবিজি। তো যেই হিজিবিজি লাইনের অরিজিন আপনি জানেন না, সেই হিজিবিজিকে আপনি কখনো মুখস্থ করতে পারবেন না। এক এমআই এরই কমপক্ষে 50 থেকে 100টা প্যাটার্ন আছে। এক রাইট বান্ডল ব্রাঞ্চ ব্লক, সেটারই আপনার কমপক্ষে 10টা প্যাটার্ন আছে। আপনি কয়টা মুখস্থ করবেন? যদি আপনি ব্যাখ্যা না জানেন তাহলে সেই প্যাটার্ন আপনার মনে থাকবে না। আর ব্যাখ্যা সেই প্যাটার্ন যদি মনে না থাকে তাহলে আসলে সেই ইসিজি শিখে কোনো লাভ নেই। তো যাই হোক, আমরা আমাদের ওয়ার্কশপের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো শেষ পর্যায়ে এসে দুটো মজার জিনিস দেখাই। একটা দেখাবো, সেটা হলো যে ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম। এটা আমরা প্রায় নাম শুনি, তাই না? যে ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম, ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম। তো ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোমটা আসলে কি? দেখেন, ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম কিছুই না, এসএ নট থেকে এবি নটে আমার স্বাভাবিক এইভাবে ইম্পালস যাওয়ার কথা ছিল, কিন্তু ডাব্লিউপিডাব্লিউ তে কি হয়, তার অ্যাক্সেসরি পাথ হয়ে থাকে। সেটা ডান পাশ দিয়েও থাকতে পারে, বাম পাশ দিয়েও থাকতে পারে। যদি বাম পাশ দিয়ে যায়, যদি বাম পাশ দিয়ে যায় তাহলে তাকে আমরা বলি টাইপ এ। আর যদি ডান পাশ দিয়ে যায় তাকে আমরা বলি টাইপ বি। ঠিক আছে, তাহলে কি হয়, এই আপনার অ্যাক্সেসরি পাথ হয়ে থাকে। এই অ্যাক্সেসরি পাথ হয়ে থাকলে পরে যে ইসি তৈরি হয় তার নামই হলো ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম ইসিজি। তাহলে ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোম কি? হার্টের অ্যাক্সেসরি পাথ হয়ে থাকবে। তো দেখেন, অ্যাক্সেসরি পাথ হয়ে থাকলে কি হবে? পিআর ইন্টারভ্যাল শর্ট হবে। কেন পিআর ইন্টারভ্যাল শর্ট হবে? আমার পিআর ইন্টারভ্যাল মানে কি? এই এভি নডের ভিতর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যতটুকু সময় লাগবে সেটা না। তো আমি যদি এভি নডকে বাইপাস করি আমার তো স্বাভাবিকভাবে সময় কম লাগবে। এই জন্য আমার কি হবে, পিআর ইন্টারভ্যালটা শর্ট হবে। আর পাশাপাশি কি হবে, ডেল্টা ওয়েভ। ডেল্টা ওয়েভ কি জিনিস? দেখেন নরমালি কি হচ্ছিল, আমার ইম্পালসটা এসএ নট থেকে এবি নটে এসে আমার এই যে রাইট বান্ডল লেফট বান্ডল দিয়ে একটা সিনক্রোনাইজড পদ্ধতিতে আমার পুরা ভেন্ট্রিকল ডিপোলারাইজেশন হচ্ছিল। এবার আমি কি করছি, একটা অ্যাক্সেসরি পাথ হয়ে দিচ্ছি। তো এই অ্যাক্সেসরি পাথ হয়ে দিলে যেটা হবে, এই যে সুন্দর একটা সিনক্রোনাইজেশন ছিল কিউ আর এস, এই সুন্দর সিনক্রোনাইজেশনটা নষ্ট হয়ে যাবে। সিনক্রোনাইজেশন নষ্ট হলে কি হবে, দেখা গেল এই যেরকম বাঁকা হয়ে গেছে, বাঁকা হয়ে উঠে তারপরে যে কিউআরএস করছে। তো এই যে আপনার আর ওয়েভটা ওঠার সময় বাঁকা হয়ে গেল, সিনক্রোনাইজেশন নষ্ট হয়ে গেল, এটাকে আমি বলবো ডেল্টা ওয়েভ। চলো একটা ইসিজি দেখি তাহলে আমরা। এই যে দেখেন, এটা একটা ইসিজি। ঠিক আছে, এটাতে আপনার প্রথমে কি চিন্তা হবে, ডেল্টা ওয়েভ। তাহলে ডেল্টা ওয়েভ কি? ওই যে বললাম ভেন্ট্রিকুলার সিনক্রোনাইজেশন নষ্ট হয়ে গেছে, এই জন্য দেখেন এই যে বাঁকা হয়ে উঠে গেছে, দেখছেন? বাঁকা হয়ে আরো একটু উঠে গেছে, অর্থাৎ ভেন্ট্রিকুলার ডিপোলারাইজেশন আর সিনক্রোনাইজড ভাবে হচ্ছে না, এটার সিনক্রোনাইজেশন নষ্ট হয়ে গেছে। দেখছেন, এই বাঁকা হয়ে যাওয়া, স্লারিং হয়ে যাওয়া জায়গাটার নামই হলো যে আপনার ডেল্টা ওয়েভ।
আর পাশাপাশি কি বললাম আমি, পিআর ইন্টারভ্যাল খুব শর্ট। দেখেন এর পিআর মানে পিওএফটা খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ পিওএফটা প্রায় ভিতরে ঢুকে গেছে, পিওএফটা কি হয়েছে, প্রায় ভিতরে ঢুকে গেছে। তো এই পিওএফ পিআর ইন্টারভ্যাল শর্ট, এর থেকে ইম্পর্টেন্ট হলো আপনার এই ডেল্টা ওয়েভ। ডেল্টা ওয়েভ হলো কি প্যাথোলজি, যদি আপনি ডেল্টা ওয়েভ কখনো পেয়ে যান তাহলে আপনি শিওর থাকবেন যে এটা একটা ডাব্লিউপিডাব্লিউ সিনড্রোমের ইসিজি। আচ্ছা, এটা গেল। আর অনেক সময় কি হয়, এই একই জিনিস কিন্তু এই অ্যাক্সেসরি পাথওয়েটা ভিন্নভাবে যায়, তখন এই ডেল্টা ওয়েভ আর থাকে না। শর্ট পিয়ার ইন্টারভ্যাল থাকে কিন্তু এই ডেল্টা ওয়েভ থাকে না, তখন তার একটা নাম ভিন্ন হয়ে যায়। তখন কি হয়, তার নাম ভিন্ন হয়, তখন তার কি নাম হয়, এলজিএল সিনড্রোম। আপনারা যারা পোস্ট গ্রাজুয়েশন প্রিপারেশন নিয়েছেন তারা ফার্স্ট হার্ট সাউন্ডের কজে, মানে ফার্স্ট হার্ট সাউন্ড লাউড হয়, ঠিক আছে, এর কজের ভিতরে আপনারা কিন্তু এলজিএল সিনড্রোম পাইছেন। এটাই হলো সেই এলজিএল সিনড্রোম। আচ্ছা, গেল। আর লাস্ট আমাদের একটা ইসিজি দেখবো আমরা, সেটা হলো অ্যাকিউট পেরিকার্ডাইটিস। এই ইসিজিটা চেনা আমাদের জন্য জরুরি। কেন জরুরি? কারণ এটা আপনার হার্টের ইনফ্লামেশন গুলোর ভিতরে এটা একটু কমন। অ্যাকিউট পেরিকার্ডাইটিস অনেক সময় পাওয়া যায়, ঠিক আছে। তো এই জন্য এই ইসিজিটা চেনা দরকার। এই ইসিজিতে কি পাওয়া যাবে, এটা হলো এসটি এলিভেশন পাওয়া যায়, মোটামুটি সবগুলো লিডে পাওয়া যায়, এবং সেটা স্যাডল শেপ হয়। স্যাডল শেপ মানে কি, ঘোড়ার পিঠে স্যাডলের বসালে কিরকম হয়, এরকম হয় না? তো ঘোড়ার পিঠে যে আমরা বসাই স্যাডেলটা, তো এই জন্যই এর নাম হলো কি স্যাডল শেপ, অর্থাৎ এসটি এলিভেশন থাকে, টিওএফ উপর দিকে থাকে কিন্তু এরকম মাঝখানে একটু ভাঁজ হয়ে থাকে, এই জন্য এটাকে বলা হয় স্যাডল শেপ। চলুন দেখি আমরা যে রিসিজ কেমন হবে। এই যে দেখেন, দেখছেন এই যে এসটি এলিভেশন হয়েছে, মাঝখানে কিন্তু একটু ভাঁজ হয়ে আছে, মাঝখানে কিন্তু একটু ভাঁজ হয়ে আছে, এটার নাম হলো স্যাডল, ঘোড়ার স্যাডলের মতো। এই জন্য এটার নাম কি স্যাডল শেপ ইসিজি। এবং এটা কি হয়, মোটামুটি সবগুলা লিডে পাওয়া যায়। সবগুলো লিডে পাওয়া না গেলেও 1 এভিএল 3 ভি1 ভি2 ভি5 ভি6 এগুলোতে খুব ক্লিয়ার পাওয়া যায়, ঠিক আছে। তাহলে এই স্যাডল শেপ যদি আপনি দেখেন এবং পেশেন্টের জ্বরের কথা বলে, বুক ব্যথার কথা বলে, তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে পেশেন্টের অ্যাকিউট পেরিকার্ডাইটিস। সুতরাং এই ইসিজিটাও আপনাকে চিনতে হবে। তো যাই হোক, আমাদের ইসিজি ওয়ার্কশপের আজকে এখানেই সমাপ্তি। আজকে ছিল 3 নাম্বার দিন এবং এটাই শেষ দিন। আপনাদের কেমন লেগেছে জানাবেন। যদি কোনো আপনাদের কোনো মতামত থাকে যে কোনো কিছু ভালো করা যেত, আরো কোনো কিছু সহজ করা যেত, সেটাও আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব যদি ভবিষ্যতে কখনো এরকম আয়োজন করা যায় সেটাকে আরো সুন্দর করার। আর নিউরন মেডিকেল একাডেমির পক্ষ থেকে আবারও সবাইকে শুভেচ্ছা, এবং আপনাদেরকে আবারও জানাচ্ছি যে আমাদের এই ওয়ার্কশপটা কিন্তু হয়েছে আমাদের দুটো ব্যাচের পক্ষ থেকে। একটা হলো যে রেসিডেন্সি ইন্টেন্সিভ কেয়ার ব্যাচ, এবং আরেকটা হলো ফাউন্ডেশন ব্যাচ ফর এফসিবিএস পার্ট 1 ডিপ্লোমা এন্ড রেসিডেন্সি। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ, এবং এই ইসিজি ওয়ার্কশপের এখানেই সমাপ্তি। হয়তো দেখা হবে আবার অন্য কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বিদায় সবাইকে। আসসালামু আলাইকুম।